আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। শতদা মেডিকেল অ্যাডমিশন প্রকল্পের ফিজিক্সের প্রথম ক্লাসে আমি মোহাম্মদ তাসিম রশিদ তাওসিফ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার কাজ, ক্ষমতা ও শক্তি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো আমার বইয়ে মাঝখানে পেজটা নিয়ে আমি রেকর্ড শুরু করার আগে একটু দেখতেছিলাম, যার কারণে মাঝখানে পৃষ্ঠাটা খোলা ছিল। যাই হোক, এই হচ্ছে আমাদের চ্যাপ্টার কাজ, শক্তি ও ক্ষমতা। তো চ্যাপ্টারের শুরুতেই আমাদের কাজের কনসেপ্ট নিয়ে কিছু কথা বলা আছে। তো বেসিক্যালি আমরা আমাদের রেগুলার ডে টু ডে কনভারসেশনে বা আমাদের স্বাভাবিক চিন্তাভাবনা থেকে কাজের যে ধারণা বুঝি, সেটার সাথে কিন্তু পদার্থবিজ্ঞানের কাজের ধারণার কিছুটা পার্থক্য আছে। হুম। এই যে ধরো, আমি যে তোমাদেরকে আজকে ক্লাস নিচ্ছি ফিজিক্সের মেডিকেল অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন এর জন্য, এটাও কিন্তু আমাদের স্বাভাবিক চিন্তাভাবনা অনুযায়ী একটা গুরুত্বপূর্ণ কাজ, শুধু কাজ না বরং গুরুত্বপূর্ণ একটা কাজ। পড়ানো বা তোমরা যে এখন যারা আমাদের ক্লাসগুলো ইউটিউবে বা ফেসবুকে দেখছো, তারাও কিন্তু বেসিক্যালি আমাদের স্বাভাবিক চিন্তাভাবনা অনুযায়ী কাজ করছো, গুরুত্বপূর্ণ কাজ, পড়াশোনা করছো। কিন্তু আমি যদি ফিজিক্সের ভাষায় চিন্তা করি, পদার্থবিজ্ঞানের ভাষায়, তাহলে কিন্তু এই মুহূর্তে আমি বা তুমি কেউ অ্যাকচুয়ালি কাজ করছি না। কেন? সো ফার্স্ট অফ অল, আমাদের কাজের ধারণার সাথে দুইটা রাশির ধারণা জড়িত। একটা হচ্ছে বল, ফোর্স, এবং দ্বিতীয়টি হচ্ছে স্মরণ। স্মরণ, ঠিক আছে, বল এবং স্মরণ। তো বেসিক্যালি পদার্থবিজ্ঞান যেটা বলে যে কাজের জন্য আমাকে বল প্রয়োগ করতে হবে এবং সেই সাথে স্মরণও হতে হবে। বল প্রয়োগ করতে হবে এবং সেই বল প্রয়োগের ফলে স্মরণও হতে হবে। এটা হচ্ছে বেসিক্যালি আমার কাজের কনসেপ্ট। তো আমি যদি তোমাদেরকে একটু কিছু রেখা টেনে দেখাই। সাপোজ আমি কোনো বস্তুর এই দিকে বল প্রয়োগ করছি, অর্থাৎ আনুভূমিক দিকে, এবং এই বল প্রয়োগের ফলে এরকম একটা অ্যাঙ্গেল করে স্মরণ হলো। তাহলে এটা হচ্ছে আমাদের বলের দিক, প্রযুক্ত বলের দিক, আর এটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট বা স্মরণের দিক। দুইটা অবশ্যই ভেক্টর রাশি। সো কাজ পরিমাপের ক্ষেত্রে আমাদের যেটা লাগবে, এই যে স্মরণ, এই স্মরণটা কি আমার প্রযুক্ত বলের দিকে হচ্ছে? বল তো প্রয়োগ করতেছি আমি এদিকে, স্মরণ হচ্ছে এরকম থিটা অ্যাঙ্গেল করে সাপোজ। সো থিটা অ্যাঙ্গেল করে একটা স্মরণ হচ্ছে বলের দিকে, কিন্তু এই এখানে আমি স্মরণটা এক্স্যাক্টলি হচ্ছে না। সো কাজ পরিমাপের ক্ষেত্রে আমাকে বলের যে আনুভূমিক দিকে, অর্থাৎ সরি বল না, স্মরণের যে আনুভূমিক দিকে মানটা, সেটা আমাকে নিতে হবে। আর আমরা জানি স্মরণ যেহেতু একটা ভেক্টর রাশি, একটা ভেক্টর রাশির আনুভূমিক উপাংশ কিভাবে নির্ণয় করতে হয়, তোমরা সেকেন্ড টাইমার বা ফার্স্ট টাইমার যারাই আমাদের ক্লাস দেখছো, 2 বছর বা তারও বেশি সময় ধরে ফিজিক্স বইয়ের সাথে তোমাদের সম্পর্ক, তো আশা করি ভেক্টর উপাংশ কিভাবে বের করতে হয় সেটা নিয়ে আলাদা ডিসকাশন তোমাদের করতে হবে না। সো স্মরণের আনুভূমিক উপাংশটা হবে হচ্ছে এস কস থিটা, তাই না? এই এই ভেক্টরটার আনুভূমিক উপাংশের মান হবে হচ্ছে এস কস থিটা। সো আমাদের কাজের পরিমাপ ফিজিক্সের ভাষায় হবে বল গুণন স্মরণ এবং তাদের মাঝখানের থিটা অ্যাঙ্গেলের কোসাইন ভ্যালু। এই হচ্ছে আমার কাজের পরিমাপ। ঠিক আছে। আর এখানে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে আহ, আমরা যদি এই এফ বলকে একটা ভেক্টর হিসেবে কাউন্ট করি এবং স্মরণ এস কে একটা ভেক্টর হিসেবে কাউন্ট করি, দুইটা ভেক্টরের মানের গুণফল এবং তার সাথে তাদের থিটা অ্যাঙ্গেলের কোসাইন ভ্যালুর গুণফল, এটা কি রিপ্রেজেন্ট করে? ভেক্টর চ্যাপ্টার থেকে তোমরা অবশ্যই জানো আশা করি, যে দুইটা ভেক্টরের মানের গুণন এবং তার সাথে তাদের অ্যাঙ্গেলের কোসাইন ভ্যালুর গুণন থাকলে আমরা সেটাকে বলে হচ্ছে তাদের ডট প্রোডাক্ট। হুম। আর এটা বেসিক্যালি ডট গুণন। আর দুইটা ভেক্টর রাশির মধ্যে ডট গুণনের মধ্য দিয়ে আমরা বেসিক্যালি একটা স্কেলার রাশি কিন্তু পাই। স্কেলার রাশি পাই দুইটা ভেক্টর রাশিকে যদি তুমি ডট ডট প্রোডাক্ট করো, অর্থাৎ তাদের মানগুলোকে নাও এবং তাদের কস থিটার মানটাকে নাও, তাহলে আমি বেসিক্যালি একটা স্কেলার রাশি পাবো। এই কারণে কাজও কিন্তু ভেক্টর রাশি না, এটা হচ্ছে একটা স্কেলার রাশি। ঠিক আছে, এটা হচ্ছে একটা স্কেলার রাশি এবং এটা মুখস্থ করার কোনো কিছু নাই, খুবই সিম্পল ব্যাপার। যে বল আর স্মরণের আমাদের আলাদা আলাদাভাবে আমরা ডট প্রোডাক্ট করতেছি, যেহেতু ডট প্রোডাক্টের মধ্যে দিয়ে আমরা স্কেলার রাশি পাই। সো এই জন্য এই কাজ একটা স্কেলার রাশি হবে।
তো একটু আগে যে উদাহরণগুলো বলছিলাম যে আমি তোমাদের ক্লাস নিচ্ছি, তোমরা আমার ক্লাস করছো, এটা কিন্তু বেসিক্যালি কাজ হবে না কেন? স্মরণ কিন্তু হচ্ছে না। তুমিও ফিক্সড জায়গায় বসে যদি না এক রুম থেকে আরেক রুমে যাওয়া অবস্থায় ক্লাস করে থাকো, নির্দিষ্ট জায়গায় বসে যদি ক্লাস করো, তুমি স্থির আছো, কাজ হচ্ছে না। একইভাবে আমিও এখানে তোমাদের ক্লাস নিচ্ছি স্থির হয়ে একটা চেয়ারে বসে, সো এখানে আমার কাজ হচ্ছে না ফিজিক্সের ভাষায়। ঠিক আছে? তো নির্দিষ্ট কিছু উদাহরণ দিয়ে সেই ক্ষেত্রে কাজ হচ্ছে কি হচ্ছে না এরকম কিছু এক্সাম্পল আমরা এখন দেখব। দেখো, বেসিক্যালি এখানে তিনটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি। এই যে ফার্স্ট এক্সাম্পলটার মধ্যে আমাদেরকে বলছে যে মিলন নামে একটা ছেলে বই নিয়ে ক্লাসে দাঁড়িয়ে আছে। তো দাঁড়িয়ে আছে তার মানে তার তো কোনো মুভমেন্ট হচ্ছে না, স্মরণ হচ্ছে না, তাই না? এই জন্য ফার্স্ট এক্সাম্পলটা কাজের উদাহরণ নয়, এখানে কোনো কাজ হচ্ছে না। দ্বিতীয় উদাহরণ, রানা দুই হাত দিয়ে জোরে দেয়াল ঠেলছে। জোরে রানা মানে ব্যাপক ফোর্স দিচ্ছে, অবশ্যই একটা দেয়ালকে ধাক্কা দিচ্ছে, সে ফোর্স তো সে দিচ্ছে, বল দিচ্ছে। কিন্তু সে কি দেয়ালকে কোনোদিন হাত দিয়ে ধাক্কা দিয়ে সরাতে পারবে? কোনো স্মরণ হবে? হবে না। সো দেয়ালকে ঠেলছে যদিও, বল প্রয়োগ করতেছে যদিও, এবং জোরে যেহেতু বলছে তার মানে অনেক ভালো পরিমাণ একটা বল প্রয়োগ করতেছে, কিন্তু যেহেতু সে দেয়ালকে সরাতে পারছে না, এখানে স্মরণ নেই, কাজও শূন্য। থার্ড এক্সাম্পলটাতে আমরা দেখি রিমি একটি খেলনাকে ঠেলে ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠিয়ে দিল। এই যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠিয়ে দিল, তার মানে খেলনাটা ডিসপ্লেসমেন্ট হয়েছে। খেলনাটাকে রিমি একটু স্মরণ না, ধাক্কা দিচ্ছে বা বল প্রয়োগ করছে, এবং তার মধ্য দিয়ে সে এক জায়গা থেকে আরেক জায়গায়, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে খেলনাটাকে নিয়ে যাচ্ছে। তার মানে খেলনার স্মরণও এখানে হচ্ছে, বলের সাপেক্ষে বা বলের রেজাল্ট অনুযায়ী একটা ডিসপ্লেসমেন্ট বা স্মরণও হচ্ছে। সো এখানে রিমি কাজ করতেছে যেহেতু বলের সাথে সাথে স্মরণও হচ্ছে। সো তিনটা উদাহরণের মধ্যে প্রথম দুইটা যদিও অ্যাকচুয়ালি কাজ হচ্ছে না, থার্ড এক্সাম্পলে আমরা কাজ পেয়ে গেলাম। ঠিক আছে? আচ্ছা, মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য আলাদাভাবে যে কোনো রাশি, নতুন রাশি নিয়ে আমরা আলোচনা করলে সাথে তার একক এবং তার মাত্রা সম্পর্কে আমাদের জানা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ বিভিন্ন রাশির মাত্রা এবং বিভিন্ন রাশির একক আমাদেরকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রায়ই বিভিন্ন বছরে আসছে, এবং এটা আসার মতোই একটা কোয়েশ্চেন। সো আমরা যদি কাজ এর একক নিয়ে আলোচনা করি, আর আরেকটা বিষয় হচ্ছে যে কাজ এবং শক্তি এই দুইটা ধারণা কিন্তু একজন আরেকজনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তোমরা অনেক ছোটবেলা থেকে জেনে আসতেছো যে শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্য, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। সো বেসিক্যালি কাজ আর শক্তির ধারণাটা একই, যেহেতু একটা একটা মানে একটা সামর্থ্যকে আরেকটা বলে, সো অবভিয়াসলি দুইটা ধারণা একই। এই জন্য ফিজিক্সের ভাষায় তাদের একক এবং তাদের মাত্রা সবকিছুই এক হবে। ঠিক আছে? সো কাজের সবচেয়ে পরিচিত যে এককটা যেটা আমরা সবসময় ব্যবহার করি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ ইন্টার এসআই ইউনিট অনুযায়ী, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ ইউনিটস অনুযায়ী কাজের যে একক সবচেয়ে গ্রহণযোগ্য এবং পরিচিত যে এককটা সেটা হচ্ছে জুল। ক্যাপিটাল জে দিয়ে আমরা প্রকাশ করি এসআই একক অনুযায়ী, এসআই এককের সিস্টেম অনুযায়ী। এরপরে আরেকটা এককের সিস্টেম সিজিএস। এসআই এর পরপরই সিজিএস ইউনিট সিস্টেমটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। ঠিক আছে? সিজিএস একক অনুযায়ী কাজের সিজিএস একক সিস্টেম অনুযায়ী কাজের একক হচ্ছে আর্গ। আর্গ ইংলিশে লিখলে ERG। আচ্ছা, এখানে জুল এবং আর্গ দুইটা একক আমরা লিখলাম, একটা একটা কনভার্সনটা জানা খুবই জরুরি। কনভার্সনটা জানা খুবই জরুরি, তবে এই কনভার্সন নিয়ে আলোচনা করার আগে যে কোনো একক একটা এটাকে কনভার্ট করার ক্ষেত্রে তোমরা যেটা মনে রাখতে পারবা সহজে, সেটা হচ্ছে যে কোন এককটা বড়। যে এককটা বড় বা দুইটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট এটা মনে রাখলেই খুবই ইজিলি একটা থেকে আরেকটা কনভার্সনটা ইজি হয়ে যায়, মুখস্থ করা লাগে না আর কি। জাস্ট সাংখ্যিক মানটা মনে রাখলে হয়, এরপর একটা থেকে আরেকটা কনভার্ট করা সহজ হয়ে যায়। সো এখানে আমরা মনে রাখবো যে জুলটা হচ্ছে বড় একক। জুলটা হচ্ছে বড় একক, জুলের মান আর্গের তুলনায় বেশি। সো 1 জুল সমান সমান, যেহেতু জুলটা বড় একক, এখানে 10⁻⁷, -7 হবে না, শুধু 7 আর্গ। বাট আমি যদি উল্টায় ফেলি 1 আর্গ সমান সমান কত, সেক্ষেত্রে কিন্তু 1 × 10⁻⁷ জুল হবে। এটা মাথায় রাখবা, ঠিক আছে? জুল যেহেতু বড় একক, সো আর্গে কনভার্ট করতে গেলে +7 হবে 10 এর পাওয়ার, আর -7 হবে আর্গ থেকে জুলে যেতে গেলে, যেহেতু আর্গটা ছোট একক। আচ্ছা, আরো কিছু একক আমরা দেখি এফপিএস সিস্টেমে। এফপিএস সিস্টেম বা ফুট পাউন্ডাল সেকেন্ড, এই সিস্টেমে কাজের একক হচ্ছে ফুট। ফুট পাউন্ডাল, পাউন্ড না পাউন্ডাল, ও সরি, পাউন্ডাল। ঠিক আছে? আর কাজের অভিকর্ষীয় একক, এই জিনিসটা খুব, এই মাত্র যে এককটা লিখতেছি এটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। অভিকর্ষীয় এককটা, অভিকর্ষীয় এককটা মাথায় খুব ভালোভাবে রাখতে হবে।
এই জন্য আমরা এটা একটু ডিফারেন্ট কালারে লিখি তোমাদের মনোযোগ আকর্ষণ করার জন্য। এটা হচ্ছে কেজি, কেজি মিটার, ঠিক আছে? এটাকে স্টার্ট দাও। কাজের অভিকর্ষ এককের ক্ষেত্রে আমরা কেজি মিটার কেন নিচ্ছি? আমরা জানি ডাব্লিউ সমান সমান হচ্ছে এফ এস। এফ কে আমরা আবার ভর এবং ত্বরণের গুণফল হিসেবে লিখতে পারি এম এ এস। আর যদি আমি অভিকর্ষ এককের সাপেক্ষে এই যে মানে অভিকর্ষ বলের সাপেক্ষে অভিকর্ষ অভিকর্ষ বলের কারণে কাজ এর পরিমাণ করতে চাই, তাহলে বস্তুর এম তো ফিক্সই থাকবে, কিন্তু এক্সেলারেশনটা কিন্তু এক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অভিকর্ষীয় ত্বরণ হয়ে যাবে। অভিকর্ষীয় ত্বরণ হয়ে যাচ্ছে না? তার মানে কি অভিকর্ষ বলের কারণে আমি যেই কাজের পরিমাণই বের করতে চাই না কেন, এখানে কিন্তু একটা জিনিস ধ্রুবক হয়ে যাচ্ছে। এই যে জি, জি এর মান ওই যে 9.8 মিটার পার সেকেন্ড, এটা কিন্তু ধ্রুবক হয়ে যাচ্ছে, তাই না? এই জন্যই অভিকর্ষ কাজের অভিকর্ষ এককের ক্ষেত্রে যেহেতু ত্বরণের ভ্যালুটা ফিক্সড, সো এই ত্বরণের এককটাকে বাদ দিয়ে আমরা কেজি মিটার এই হিসাবে কাউন্ট করি। সো তোমাকে যদি এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসা একটা কোয়েশ্চেন, তোমাকে যদি বলে যে 100 কেজি মিটার এই যে অভিকর্ষীয় কাজের একক, এটাকে জুলে কনভার্ট করো, সেক্ষেত্রে কি করবা তুমি? তার মানে কিন্তু তুমি বল এবং সরণের মানটা পেয়ে যাচ্ছ 100 কেজি মিটার যেহেতু। সো এটাকে বেসিক্যালি 9.8 দিয়ে গুণ দিয়ে দিলেই, মানে এক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি দিয়ে গুণ দিয়ে দিলেই কিন্তু জুলের পরিমাণটা চলে যাচ্ছে। সো এটার ভ্যালু হচ্ছে 980 জুল, ঠিক আছে? সো অভিকর্ষ এককটা কেজি মিটার একক কেন সেটা আমরা জানলাম, এবং সেটা অ্যাপ্লিকেশন করে জুলে কনভার্ট করাও শিখলাম। সো কেজি মিটারের ভ্যালুকে আমরা 9.8 দিয়ে গুণ দিয়ে ফেললেই জুল এককে কাজের মান প্রকাশ করতে পারবো। আরেকটা এককের কথা লিখেই শেষ করে দিচ্ছি। এটা হচ্ছে কাজ বা শক্তি, আধুনিক একটা একক। আধুনিক সময়ে আমরা কাজকে কখনো কখনো এই ইউনিটে প্রকাশ করে থাকি। সে এককটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। হ্যাঁ, ইলেকট্রন। এটা তোমাদের গতকালকে আসা কেমিস্ট্রি ক্লাসে, গতকালকে না গত পরশু দিন আসা কেমিস্ট্রি ক্লাসেও ইলেকট্রন ভোল্ট নিয়ে আলোচনা করেছিলাম। ইলেকট্রন ভোল্ট হচ্ছে বেসিক্যালি, মনে করো এই দুইটা পয়েন্ট এ আর বি, এবং এখান থেকে এখানে একটা ইলেকট্রনকে আমি নিচ্ছি, এই দুই পয়েন্টের মাঝখানে বিভব পার্থক্য ধরো 1 ভোল্ট। তাহলে এই দুই পয়েন্টের মাঝখানে বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয়, 1 ভোল্ট বিভব পার্থক্য বিশিষ্ট দুটি পয়েন্টের মাঝখানে একটা ইলেকট্রনকে নিয়ে যেতে যেই পরিমাণ কাজ হয়, কাজের ভ্যালুটা তাহলে কি হবে? ভি কিউ, পোটেনশিয়াল ডিফারেন্স এবং চার্জের ভ্যালুটার গুণ করে দিলেই তো আমরা পাচ্ছি, তাই না? সো 1 ভোল্টের জন্য 1, এবং একটা ইলেকট্রনের চার্জের জন্য 1.6 ইন্টু 10⁻⁹ এই হচ্ছে 1 ইলেকট্রন ভোল্টের ভ্যালু, 1.6 ইন্টু 10⁻⁹ জুল। এটাকেই আমরা 1 ইলেকট্রন ভোল্ট, ইটা ছোট হাতের ভিটা বড় হাতের এভাবে লিখি, ঠিক আছে? সো এই হচ্ছে ইলেকট্রন ভোল্ট থেকে জুলে কনভার্ট করার নিয়ম। তো এই বেসিক্যালি এই 4-5টা এককই তোমাদের জানতে হবে। এবং কাজের মাত্রা, কাজের মাত্রাটা বের করা খুবই সিম্পল, আশা করি ইজিলি একবার দেখাই দিলে তোমাদের মাথা থাকবে। মাত্রা, ডাব্লিউ সমান সমান এম এ এস আমরা আগে দেখেছিলাম। সো মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে থার্ড ব্র্যাকেট দিতে হয়। এক একটা রাশির জন্য আলাদা করে যদি মাত্রা বের করি, এম এর জন্য, ভরের জন্য ক্যাপিটাল এম মাত্রা, ত্বরণের জন্য হচ্ছে দৈর্ঘ্য এবং সময় ইনভার্স টু, দৈর্ঘ্য সময় ইনভার্স টু, ঠিক আছে না? মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে তোমার ইয়ের একক, কি বলে, ত্বরণের একক। সো এটার মাত্রাটা এল টি ইনভার্স টুই হবে। এটাকে আবার আমরা গুণ দিব হচ্ছে এই যে সরণের জন্য আরেকটা দৈর্ঘ্য বা লেংথ চলে আসবে। সো এখান থেকে আমরা পাইলাম এম এল স্কোয়ার টি ইনভার্স টু। এটা কিন্তু মাত্রা শক্তিরও এবং কাজেরও দুইটারই মাত্রা সেম, ঠিক আছে? আচ্ছা, তো আহ আলোচনাগুলো মোটামুটি হয়ে গেল, কাজ সংক্রান্ত ইনিশিয়াল আলোচনা। এখানে কিছু উদাহরণ আছে। সূর্য এবং পৃথিবী, এই উদাহরণগুলা মানে পৃথিবী সূর্যের চারপাশে যে ঘুরছে, এখানে কাজ হচ্ছে কি হচ্ছে না, বা হয়ে থাকলে কিরকম অ্যামাউন্ট ভ্যালু, এই যে কিছু এক্সাম্পল খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই এক্সাম্পলটা খুবই গুরুত্বপূর্ণ, সূর্য আর পৃথিবীর এক্সাম্পলটা। দেখো, এটা যদি পৃথিবী হয়, দিস ইজ আর্থ, প্ল্যানেট আর্থ, সে যে সূর্যের চারপাশে ঘুরতেছে, তার বলটা কিন্তু এখানে আসতেছে কি গ্র্যাভিটেশন ফোর্স, অর্থাৎ মহাকর্ষ বলের কেন্দ্রমুখী বলটা এখানে মহাকর্ষ দিচ্ছে, মহাকর্ষ বল। আর সে যদি এভাবে ঘড়ির কাঁটার দিকে ঘুরে পৃথিবী,
সো ঘড়ির কাঁটার দিকে ঘুরে থাকলে এই পয়েন্টে এসে তার সরণের অভিমুখটা হবে হচ্ছে এই বিন্দুতে আকাশ স্পর্শক বরাবর। আমরা জানি নির্দিষ্ট একটা সার্কুলার পাথওয়েতে যদি কোনো জিনিস ঘুরে তাহলে নির্দিষ্ট একটা বিন্দুতে তার যে সরণের ভ্যালু হবে, মানে ডিরেকশন হবে, ভ্যালু বলতেছি ডিরেকশন হবে, সেই দিকটা হবে হচ্ছে স্পর্শক বরাবর। স্পর্শক বলতে কি, যে লাইনটা একটা বিন্দুকে একটা মাত্র পয়েন্টে টাচ করে। সো এই সরণের অভিমুখটা কিন্তু এইদিকে হচ্ছে। আর যে কোনো স্পর্শক ব্যাসার্ধ, এই রেখাটা তো ব্যাসার্ধ বৃত্তে, তাই না? ব্যাসার্ধের সাথে স্পর্শক 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে। তাই যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এখানে কাজের ভ্যালুটা যে এফ এস কস থিটা যে হয়, ওই থিটার ভ্যালুটা এখানে 90 ডিগ্রি হচ্ছে না। এই যে সরণ, এই যে বল দুইটার মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, আর কস 90 ভ্যালু হচ্ছে 0। ঠিক আছে? সো বেসিক্যালি আমরা এখানে যে কোনো কেন্দ্রমুখী বল, যে কোনো, এখান থেকে আমরা তাহলে জানতে পারছি যে কোনো কেন্দ্রমুখী বলের ক্ষেত্রে, যেখানে কেন্দ্রমুখী বল মানেই হচ্ছে বল এবং সরণের মাঝখানে, বল এবং সরণের মাঝে 90 ডিগ্রি কোণ থাকবে। বল এবং সরণের মাঝে অ্যাঙ্গেলের পরিমাণ হবে হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে না? সো এই কারণে যেহেতু কস 90-র ভ্যালু হচ্ছে 0, সো কেন্দ্রমুখী বল দ্বারা কোনো, বা যে সমস্ত ক্ষেত্রে বল এবং সরণের মাঝখানে সরণ 90 ডিগ্রি, সেসব ক্ষেত্রে কাজের পরিমাণ শূন্য, মানে কোনো কাজ হয় না। সো এটাও যেহেতু একটা কেন্দ্রমুখী বলের উদাহরণ, সূর্য এবং পৃথিবীর উদাহরণটা, এক্ষেত্রেও কোনো কাজ হবে না। এখানে আরেকটা উদাহরণ দিচ্ছে যে দড়ির সাথে বেঁধে একটা পাথরকে আমি ঘোরাচ্ছি, এটাও যেহেতু একটা কেন্দ্রমুখী বলের উদাহরণ, কারণ এখানে সুতার টানটা কাজ করতেছে, সুতার টানটা কেন্দ্র বরাবরই কাজ করবে। সো এখানেও আমি কোনো কাজ এর ভ্যালু পাচ্ছি না। সো এটাও কিন্তু কোনো, এই উদাহরণটাতে কোনো কাজ পাওয়া যাবে না। ওকে। আচ্ছা, বলের বিরুদ্ধে কাজ, শূন্য কাজ এবং কার্যহীন কাজ তো অলরেডি বলেই ফেলছি যে 90 ডিগ্রি যখন হবে বল এবং সরণের মাঝখানে অ্যাঙ্গেল, তখন কাজ শূন্য হয়। বলের বিরুদ্ধে কাজ বা বলের দিকে কাজ, মানে ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, এই জিনিসগুলা কিভাবে বুঝবো আমরা? ঠিক আছে। সো যদি আমার কাজের ভ্যালু হয় হচ্ছে ঋণাত্মক, ঋণাত্মক কাজ, সেক্ষেত্রে বল এবং সরণের মাঝখানে অ্যাঙ্গেলটা কিরকম হবে? আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে বুঝাই। কিছু ভ্যালু লিখে এখানে, কসের কস 0 ডিগ্রি সমান সমান হচ্ছে এই যে সর্বোচ্চ ভ্যালু 1, আবার কস 90 ডিগ্রি হচ্ছে সর্বনিম্ন, মানে পজিটিভ এর সাপেক্ষে না, সর্বনিম্ন বলা উচিত না, সরি, ঠিক আছে। কস 90 ভ্যালুটা হচ্ছে 0, আবার কস 180-তে কিন্তু আমি একটা সর্বনিম্ন নেগেটিভ ভ্যালু পাবো, -1। তার মানে 0 থেকে 90 যেতে 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 1 থেকে 0, মানে মান আস্তে আস্তে কমতেছে কসের। 90 থেকে 180 ডিগ্রিতে গেলে আরো কমতেছে নেগেটিভ ডিরেকশনে। ঠিক আছে? তার মানে ঋণাত্মক কাজের জন্য অবশ্যই মানটা 90 থেকে 180 ডিগ্রির মধ্যে হতে হবে, বল এবং সরণের মাঝখানে অ্যাঙ্গেলের মান। সো এটা 90 ডিগ্রির চেয়ে বড়, কিন্তু ইকুয়াল দেওয়া যাবে না, কিন্তু গ্রেটার দেন 90, কিন্তু গ্রেটার দেন অর ইকুয়াল টু বলা যাবে না। এই এই সাইনটা কিন্তু দেওয়া যাবে না। ঠিক আছে? এই সাইনটা কিন্তু দেওয়া যাবে না। কেন? দিয়ে দিলে তো কাজের মান শূন্য হয়ে যাবে, ঋণাত্মক না, শূন্য। সো 90 ডিগ্রি ইকুয়াল বলা যাবে না, বাট 180-র ইকুয়াল হতে পারে। হ্যাঁ, লেস দেন অর ইকুয়াল টু 180 ডিগ্রি, এরকম ক্ষেত্রে আমরা ঋণাত্মক কাজ পাবো। আর ধনাত্মক কাজটা কি, কোন কোন ক্ষেত্রে পাবো, এটা বুঝাই যাচ্ছে আশা করি, যে 0 থেকে 90-র মাঝখানে ভ্যালু হইতে হবে। সো 0-র থেকে বড়, আর 0-র ইকুয়াল হলে অসুবিধা নেই, কিন্তু 90 ডিগ্রির চেয়ে 90 ডিগ্রি ইকুয়াল দেওয়া যাবে না। কারণ 90 ডিগ্রি ইকুয়াল দিলে তখন কাজ হয়ে যাবে শূন্য, শূন্য তো কোনো ধনাত্মক ভ্যালু না। ঠিক আছে? তো এই দুইটা কেস হচ্ছে কাজের ধনাত্মক এবং ঋণাত্মক হওয়ার শর্ত। ঠিক আছে? আচ্ছা, একটা উদাহরণ দেখে ফেলি আমরা এখানে। 150 কেজি ভরের একজন ব্যক্তি 50 কেজি ভরের একটা বোঝা নিয়ে 4 মিটার দীর্ঘ একটা সিঁড়ি বেয়ে নামলো। যদি সিঁড়িটি দেয়ালের সাথে যথাক্রমে 60 ডিগ্রি কোণ এবং অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে থাকে। সো কেস এখানে কিন্তু দুইটা আলাদা আলাদা। একটা হচ্ছে সে 60 ডিগ্রি কোণে অ্যাঙ্গেল করতেছে দেয়ালের সাথে, আর একবার সে 60 ডিগ্রি কোণে অ্যাঙ্গেল করতেছে আনুভূমিক দিকে। সো এই যে প্রথম সিনারিওতে 60 ডিগ্রি অ্যাঙ্গেলটা হচ্ছে দেয়ালের সাথে, দেয়াল তো আমার অবশ্যই কি বলে, উলম্ব বরাবর থাকবে, মানে খাড়া থাকবে। আবার এই জায়গায় কিন্তু সে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করতেছে হচ্ছে এই আনুভূমিক রেখার সাথে। তো দুইটা সিনারিওতে আমাদের কি পরিমাণ কাজ হয় দেখতে হবে। এখানে প্রথমে কিন্তু ম্যাথসের ভ্যালু 150, আগেই প্রথমে 150 দেখে, এটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমাকে পুরা প্রশ্নটা আমি যেমন এখানে তোমাদেরকে পড়ে শুনাইলাম, একদম 150 কেজি থেকে শুরু করে, এখান থেকে শুরু করে নির্ণয় করা পর্যন্ত পুরোটা যেহেতু পড়ে শুনাইলাম, এই তোমাকেও কোয়েশ্চেন পড়ার সাথে, মানে যে কোনো কোয়েশ্চেনকে শুরু থেকে শেষ পর্যন্ত যত পরিচিতই মনে হোক না কেন, শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়তে হবে, যত পরিচিত হোক না কেন। তুমি যদি মনে করো একসাথে দুইটা কোচিং এ ভর্তি হও, দুইটা কোচিং এ তুমি রেগুলার এক্সাম দিচ্ছ, যত পরিচিত থাকুক না কেন, দুইটা কোচিং এর পরীক্ষা
কোয়েশ্চেনে যদি এসে থাকে সেই কোয়েশ্চেনটা, তারপরেও ফার্স্ট টু লাস্ট প্রশ্ন অবশ্যই অবশ্যই তোমাকে পড়তে হবে, এটা মিস দিবা না। কারণ কি দেখো, এই যে তুমি যদি 150 কেজি, যে ম্যাথ এম সমান সমান 150 দিয়ে অঙ্ক শুরু করে দাও করা, পরের যে 50 কেজি বোঝাটা আছে এটা কি তুমি খেয়াল করবা? মিস হয়ে যাবে কিন্তু। সো এটা অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে? যে ওর ম্যাথটা কিন্তু অ্যাকচুয়ালি 150 + 50 মানে 200 কেজি। 200 কেজি, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এটাকে এই এই দুইটা আলাদা আলাদা ছবি এঁকে তোমাদেরকে একটু দেখাই। এটা একটা ছবি হবে। আর আচ্ছা, আর একটা ছবি আমরা একটু, যেহেতু ডিফারেন্ট অ্যাঙ্গেল আঁকতে হবে আলাদাভাবে আঁকি। আর একটা একটু একটু খারাপ হবে আঁকি, হ্যাঁ। এই এই হচ্ছে দুইটা সিনারিও। সো এই এই 4 মিটার দৈর্ঘ্যের যে সিঁড়ি, এই ভ্যালু দুইটার জন্যই সেম। দুইটা ক্ষেত্রে 4 মিটার দৈর্ঘ্যের সিঁড়ি, এটাতে কোনো চেঞ্জ নাই। তো একটা ক্ষেত্রে সে আহ হ্যাঁ, এটাকে 60 ডিগ্রি বলা উচিত। 60 ডিগ্রি অ্যাঙ্গেল করতেছে দেয়ালের সাথে। আর একটা ক্ষেত্রে সে আনুভূমিকের সাথে অ্যাঙ্গেল করতেছে 60 ডিগ্রি। তার মানে অবশ্যই সে দেয়ালের সাথে 60 - 90 - 60 বা 30 ডিগ্রি অ্যাঙ্গেল করতেছে। এখন আমরা কাজ এর ক্ষেত্রে স্মরণ এবং বল দুইটা ব্যাপার পাচ্ছিলাম, আগেই বলছি। সো এখানে বল কিন্তু কাজ করতেছে একমাত্র ওই যে এক্সেলারেশন ডু টু গ্র্যাভিটি, অর্থাৎ গ্র্যাভিটি, অভিকর্ষ বলটা শুধু কাজ করতেছে নিচে, নিচের দিকে, একদম উলম্ব নিচের দিকে। এখানেও সেম এক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, নিচের দিকে, একদম নিচের দিকে কাজ করতেছে। সো এটা যদি বলের এবং বল আর ত্বরণের দিক বেসিক্যালি এখানে একই। সো বলটা যদি এই জায়গায় কাজ করতেছে নিচ বরাবর, নিচ বরাবর, আর সরণ তো বেসিক অবশ্যই এইদিকে হচ্ছে, তাই না? সরণও কিন্তু আমার এদিকে হচ্ছে, এই যে এস, সরণও কিন্তু এই বরাবরই হচ্ছে। সো সরণ আর বলের মাঝখানে অ্যাঙ্গেলটা এই জায়গায় 60 ডিগ্রি হইলেও এখানে কিন্তু 30 ডিগ্রি হয়ে যাচ্ছে। সো আমার কাজের পরিমাণ এক জায়গায় পাবো আমি এম জি কস 60 প্রথমটায়, পরেরটায় কিন্তু আমি পাচ্ছি এম জি কস 30। ঠিক আছে, cos 60 এক জায়গায়, cos 30 এক জায়গায়, তাহলে ম্যাস অবশ্যই আমাদের 200 কেজি ইন্টু 9.8। আচ্ছা, ও সরি, এম জি এস cos 60, এম জি এস, ডিসপ্লেসমেন্টটা থাকতে হবে, সরি ডিসপ্লেসমেন্ট লিখতে ভুলে গিয়েছিলাম। সো ইন্টু 4 ইন্টু আচ্ছা cos 60 ভ্যালু কত? cos 60 ভ্যালু হচ্ছে হাফ। আবার এখানে 200 ইন্টু 9.8 ইন্টু 4, cos 30 ভ্যালু কত? √3/2। এগুলো কিন্তু এই যে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, 60 ডিগ্রি অ্যাঙ্গেল, 45 ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি, 0 ডিগ্রি, এই নির্দিষ্ট কিছু ভ্যালুগুলার, এই অ্যাঙ্গেলগুলার যে সাইন, কোসাইন, ট্যান, থিটার ভ্যালু, এগুলো কিন্তু একদম ঠোঁটের আগে রাখতে হবে, ভুলে যাওয়া যাবে না, ঠিক আছে? সো এখানে আমরা 200 দিয়ে একশো পাবো, এই জায়গাও সেম পাবো। সো 100 ইন্টু 9.8 ইন্টু 4, 100 ইন্টু 9.8 ইন্টু 4, এটা কিন্তু দুইটা বেলাই সেম। আচ্ছা, 9.8 ইন্টু 4 ইন্টু 100, এটা তো খুবই সিম্পল, ক্যালকুলেটর ছাড়া করতে পারেন। 98কে 4 দিয়ে গুণ দিব আমরা, 4টা 32, সাথে হলো 3, 4 নং 36, 392। আচ্ছা, 392, যেহেতু 100 আছে তার মানে লাস্টে আর দুটো শূন্য হবে। আর দশমিকের পরে আমাকে একটা অঙ্ক রাখতে হবে, সো এই যে দশমিকের পরে একটা, সো 3920 জুল। 3920 জুল হচ্ছে এটার আনসার। আর এখানে 100 ইন্টু 9.8 ইন্টু 4, এই 3920 তো সেমই আছে, খালি √3 চলে আসছে, √3। আচ্ছা, এটার ভ্যালুটা ক্যালকুলেটর ছাড়া কেমনে বের করবা? √1 সমান সমান 1, √4 সমান সমান 2, 3 তো 1 আর 4-এর মাঝখানেই। সো 1 আর 2-এর মাঝামাঝি একটা ভ্যালু হচ্ছে √3 হবে। যেহেতু এটা 4-এর কাছাকাছি, আমরা এটাকে 1.6 বা 1.7 এই জাতীয় একটা ভ্যালু ধরে নিতে পারি। 1.6ই ধরলাম, যাও। আমি কিন্তু এটা ভ্যালু ক্যালকুলেটর দেখে আসি নাই, বের করতেছি আর কি তোমাদেরকে সাথে নিয়েই। সো 1.6, তার মানে হচ্ছে 392কে আমার 16 দিয়ে গুণ দিলেই হবে। এখানে একটা ট্রিক হচ্ছে যে আহ, মানে 1.6 দিয়ে যদি তোমার অপশনগুলো অনেক বেশি কাছাকাছি হয়, মনে করো ভ্যালুটা ধরো 7,000 রেঞ্জের, এই 3920, তাই না? 3920 এর প্রায় 2 গুণ না 1.6, সো প্রায় 80-র ঘরে, মানে 40কে 3900কে 2 দিয়ে গুণ দিলে প্রায় 7800 হওয়ার কথা, মানে 80-র কাছাকাছি, 7800 বা 8,000-এর কাছাকাছি একটা ভ্যালু এখানে আসার কথা, তাই না?
সো আমি এই 3.92 কে 16 দিয়ে গুণ দেওয়ার চেয়ে এটাকে কিন্তু মানে 3.9 কে আমি 4 ধরে নিতে পারি, আর 1.6 কে আমি মোটামুটি 1.5ও ধরে নিতে পারি। সো এটাকে 6,000-এর কাছাকাছি একটা ভ্যালু আসবে। এই যে দেখছো, আমি কিন্তু ম্যাথ এমনি চিন্তা করে করে কিছু ভ্যালু বের করে ফেলতে পারতেছি। এটা তোমাদেরকে পারতে হবে যে না, 1.5 কে 15 কে 4 দিয়ে গুণ করলে 60 হয়। আর এখানে যেহেতু এই যেটা হাজারের ঘরে, সো 60 মানে 6,000 হয়ে যাবে এটা। এই জিনিসগুলো কিছু মৌখিক ক্যালকুলেশন করতে পারতে হবে, ঠিক আছে? আর কারণ ম্যানুয়ালি 392 কে 16 দিয়ে গুণ দিয়ে এটা অনেক বড় একটা ক্যালকুলেশন, তাই না? তবে এই বড় ক্যালকুলেশন তোমার করা লাগতে পারে যদি অপশনগুলো অনেক কাছাকাছি হয়। ধরো অপশনগুলো যদি এরকম হয়: 6,000 জুল, 8,000 জুল, 9,000 জুল, 10,000 জুল, এরকম যদি অপশন চারটা হয় তাহলে কিন্তু তুমি এই যে 6,000 টাকা দাগে আসতে পারবা ইজিলি, ঠিক আছে? কিন্তু যদি অনেক কাছাকাছি হয় যে 6,300, 6,333, 6,445, 6,890, এরকম কাছাকাছি যদি হয় সেক্ষেত্রে তোমাকে কষ্ট করে হলেও পুরা ক্যালকুলেশনটা শেষ করতে হবে, আসলে কিছু করার নেই। সো এটা কিন্তু খুব বেশি বড় সময় লাগবে না। সময় দেখো, আমি করতেছি। 6 2 12, হাতের হলো 1, 4 9 36 আর 1 37, 3, 3 6 18 আর 3 21, এরপর শূন্য দিয়ে 392 চলে আসবে। 2 0 0 2, 7 আর 2 9, 9 আর 1 10, হাতে হলো 1, 3 আর 6, এই যে 6,092। ঠিক আছে, 6,092 জুল। সো এখানে এরকমই কিছু একটা ভ্যালু আসবে, 6092, মানে 6,100 বা সর্বোচ্চ হলো 6200 জুল, এরকম একটা ভ্যালু আমার আসবে। আচ্ছা, ক্যালকুলেটর ছাড়া আমরা করছি, দেখো তো উত্তরটা একটু মিলে আসি কিরকম হয়। দেখছো, 6,700, বেশ ভালোই আসছে। তার মানে √3-এর মানটা 1.6 বা 1.7-এর চেয়েও বেশি, ঠিক আছে? এক্সাক্ট ভ্যালুটা কত √3-এর? √3-এর এক্সাক্ট ভ্যালুটা অ্যাকচুয়ালি হচ্ছে 1.7, বুঝছো? 1.7 রেঞ্জের। আমরা 1.6 ধরে করছি, তো এই জন্য একটা 6,000-এর রেঞ্জে ভ্যালু আসছে। 1.7 ধরে করলে এই যে 6,700 এরকম একটা ভ্যালু আসতো, ঠিক আছে? তো এরকম ম্যাথ এই কাছাকাছি ভ্যালু আছে, 6,000-এর মধ্যেই তো আছে। সো তুমি এরকম অ্যাপ্রক্সিমেটলি ধরে ধরে নিয়ে কাছাকাছি ভ্যালুটা বের করতে পারবা, ঠিক আছে? তো কাছাকাছি ভ্যালু আসলেই তোমার মোটামুটি অপশন দেখে তুমি আনসার করতে পারবে। এটা নিয়ে কষ্ট পাওয়ার কিছু নাই। এই যে আমি কিন্তু √3-এর এক্সাক্ট ভ্যালুটা এই মুহূর্তে মাথায় মুখস্থ ছিল না, সো আমি অ্যাপ্রক্সিমেট ধরে নিছি। অ্যাপ্রক্সিমেট ধরে 6,700 না হলেও 6,000 রেঞ্জে তো আমি একটা ভ্যালু পাইছি, যেরকম কাছাকাছি ভ্যালু তুমি পাবা অবশ্যই। আর এসব ক্ষেত্রে যদি অপশনগুলো এরকম হইতো, আমার অপশনগুলো যদি একটা থাকতো যে 6K রেঞ্জের, একটা থাকতো 5K রেঞ্জের, একটা থাকতো 7K, একটা থাকতো 8K, এরকম রেঞ্জের হলে কিন্তু 6,789, তো আমাদের ভ্যালু আসছে হচ্ছে 6,000, কত আসছে আমাদের এক্সাক্ট ভ্যালুটা, কত আসছে আমাদের এক্সাক্ট ভ্যালুটা আসছে হচ্ছে 6,092। আমাদের এক্সাক্ট ভ্যালু হচ্ছে 6,092, 6,092। সো 6K রেঞ্জে আসছে না, তুমি কিন্তু ইজিলি অপশন ক বা অপশন এ দাগায় আসতে পারতা। তবে যদি অনেক কাছাকাছি হয়, যে মনে করো যে একটু আগে বললাম যে এরকম কাছাকাছি ভ্যালু যদি হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাকে এক্সাক্ট ওই যে 1.7 ধরেই গুণ করে এই ভ্যালুগুলা মধ্যে আসতে হবে, এক্সাক্ট ভ্যালুটা বের করতে হবে। তবে এরকম কাছাকাছি ভ্যালুগুলোকে ধরে তুমি বড় বড় পার্থক্য বিশিষ্ট অপশনগুলোর মধ্যে ইজিলি ডিফারেন্সিয়েট করে রাইট আনসারটা বের করে ফেলতে পারবা, ঠিক আছে? এই হচ্ছে তোমার একটা ট্রিক ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করার। ওকে, এখানে এই এই অঙ্কগুলো অনেক বড় বড় অঙ্ক, তাই আমরা অত দেখবো না। এটা যেহেতু ছোট একটা ম্যাথ, অল্প কিছু ক্যালকুলেশন করে ফেলছে, এটা থেকে এটাকে দিকে আমরা নজর দিতে পারি একটু। যে একটা ইটের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটা ডাইমেনশন দেওয়া আছে এবং তার ভর দেওয়া আছে। এই ইটের দৈর্ঘ্যটাকে, এটা যখন শোয়ানো, দৈর্ঘ্য বরাবর শোয়ানো ছিল, সেটাকে আমি আনুভূমিক অবস্থান থেকে উলম্ব অবস্থানে দৈর্ঘ্য বরাবর, মনে করো এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। সো প্রস্থ বরাবর না, দৈর্ঘ্য বরাবর এভাবে খাড়া করব, উলম্ব অবস্থায় নিয়ে আসলাম, তাহলে কি পরিমাণ কাজ হবে। এই সমস্ত ক্ষেত্রে এই যে যে কোনো বস্তুকে আনুভূমিক অবস্থান থেকে যদি আগে আমরা একটা ইট আঁকি, এটা যদি একটা ইট হয়, এটা যদি একটা ইট হয়, মনে করো এটা হচ্ছে তার, এই যে এই সারফেসটা তো শোয়ানো আর এটা তো উচ্চতা, তাই না? সো এটাকে আমরা লেন্থ ধরলাম, এই যে এটাকে ব্রেডথ ধরলাম, আর এই যে এটাকে হাইট ধরলাম। সো বেসিক্যালি যেটা হবে, এই লেন্থ বরাবর ওকে আমার উঠায় দিতে হবে। সো এই যে লেন্থ বরাবর উঠায় দেওয়ার কারণে এই সারফেসটা কিন্তু উপরে চলে গেল। আবার হ্যাঁ, এই সারফেসটা উপরে চলে গেল। হাইটটা যেহেতু একটু বড় করে আঁকি, হাইটটা চলে গেল নিচে।
সো এটা আমার নতুন লেংথ, এটা আমার নতুন ব্রেডথ, আর এটা আবার নতুন হাইট। সো এই অবস্থান থেকে এই অবস্থানের মধ্যে যে গেল, ওকে, একটু ওয়েট করো এখানে। হ্যাঁ, সো এই অবস্থান থেকে এই অবস্থানে যে গেল, কাজ এর পরিমাণটা আমাকে বের করতে হবে। এই জায়গায় কিন্তু এর ভরকেন্দ্রের অবস্থান ছিল, এই বস্তুটার। ইনিশিয়ালি ভরকেন্দ্র বলতে কি বোঝায়? ভরকেন্দ্র বলতে মূলত একটা বস্তুর যে নির্দিষ্ট একটা পয়েন্ট, যেই পয়েন্ট বরাবর মানে এই এই বস্তুর সকল বিন্দুতেই তো তোমার কি গ্র্যাভিটেশন বা গ্র্যাভিটি, মহাকর্ষ বা অভিকর্ষ বল তো টোটাল সবগুলো পয়েন্টের মধ্যে কাজ করবে। কিন্তু এই নেট ফোর্সটা সবগুলো পয়েন্টে মিলিয়ে নেট ফোর্সটা যেই বিন্দুতে কাজ করে, সেই বিন্দুকে আমরা হচ্ছে আহ অভিকেন্দ্র বলি। ঠিক আছে? সো এই আর অভিকেন্দ্রের আরেকটা ডেফিনেশন হচ্ছে যে, মনে করো এই কলমটাকে যদি আমি এই বরাবর একটা ফোর্স দিই, তাহলে কিন্তু কলমটা ঘুরে যাবে। ঘুরে যাবে, আর ঘুরে যাওয়ার অর্থ কি, এখানে একটা কৌণিক বল তৈরি হচ্ছে, টর্ক তৈরি হচ্ছে। একইভাবে এই জায়গায় যদি আমি হিট করি, তাহলে সেটাও কিন্তু একটু ঘুরে যাবে। সো এই জায়গায় হিট করি বা এই জায়গায় হিট করি, কলমটা কিন্তু একটা কৌণিক এই বরাবর বা এই বরাবর একটা কৌণিক বল কাজ করতেছে। বা চিন্তা করো, আমি যদি কলমটাকে আমি যদি এই বরাবর যদি একটা টেবিল থাকতো, তাহলে তোমাদেরকে দেখাতে পারতাম। আপাতত আমার হাতটা থেকে বুঝে নাও। সো এই কর্নারে বা এই কর্নারে বা মাঝামাঝি কোনো পয়েন্টে হিট করলেও কিন্তু একটা কৌণিক, মানে ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে একটা কৌণিক বল কাজ করতেছে, টর্ক উৎপন্ন হচ্ছে। কিন্তু যদি আমি একদম মাঝ পয়েন্ট বরাবর একটা হিট করি, তাহলে কিন্তু সে সোজা চলে যাবে। মানে ঘুরিয়ে ঘুরিয়ে, এভাবে ঘুরিয়ে 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 সামনের দিকে চলে যাবে একেবারে, যদি মাঝ পয়েন্টে হিট করি। সে এদিকে ঘুরবে না, এদিকেও ঘুরবে না। তাহলে এই যে মাঝের যে পয়েন্টটা, যেই জায়গাটায় আমি একটা ফোর্স দিলে কোনো টর্ক উৎপন্ন হচ্ছে না, সেটাকে হচ্ছে আমরা অভিকেন্দ্র বলতে পারি। ঠিক আছে? যেই যেই পয়েন্টে একটা বস্তুকে হিট করলে সেখানে কোনো টর্ক বা কৌণিক বল উৎপন্ন হবে না। সো এটা মাঝামাঝি বরাবর এই অভিকেন্দ্রটা এখানে ছিল, মানে এই এখানে হাইটটা ছিল হচ্ছে ওর h/2। যেহেতু এই যে এই হাইটটা, সো এটা অর্ধেক বরাবর অভিকেন্দ্রটা কাজ করতে। এখন কিন্তু হাইটটা আবার চেঞ্জ হয়ে গেছে, এখন হচ্ছে এই লেন্থ বরাবর যেহেতু হাইটটা হয়ে গেছে, এই l/2 এই পয়েন্টে এসে আমার অভিকেন্দ্রটা হয়েছে। সো এই অভিকেন্দ্রের সরণ, এইটাই হচ্ছে বেসিক্যালি আমার কাজের পরিমাপের ক্ষেত্রে আমাকে সরণ হিসেবে কাউন্ট করতে হবে, যে অভিকেন্দ্রটা এই জায়গায় ছিল, এই জায়গায় আসছে, কতটুকু সরণ হয়েছে। সো l/2 থেকে h/2 বাদ দিলেই কিন্তু আমরা এই মূল এই সরণটা পেয়ে যাচ্ছি এই ইটের। আর তারপরে বাকিটুকু তো mg, ভর, এবং এক্সিলারেশন ডি টু গ্র্যাভিটি, এখান থেকে কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে? ভ্যালুটা এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। সো এই ভ্যালুটা তোমরা নিজেরা বের করো। হ্যাঁ, এটা তোমাদেরকে আমি, যারা এই ক্লাসটা দেখতেছো তাদেরকে আমি বলবো যে আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে কমেন্টে এটার ভ্যালুটা ক্যালকুলেটর ছাড়া তোমরা তোমরা বের করে দেখাবা। খুবই সিম্পল। প্রথম অবস্থায় ভার কেন্দ্রটা 0.06/2 কেন হয়েছে? কারণ এটা উচ্চতা। সো এটা একটু দেখাই দেই, একটু হালকা দেখাই দেই। সো এখানে mg তো সেমই থাকতেছে। সো এই জায়গায় লেংথ/2, লেংথটা কি ছিল? ওর দৈর্ঘ্যটা ছিল হচ্ছে 0.24। সো 0.24/2 মাইনাস পয়েন্ট, হাইটটা ছিল হচ্ছে, এই যে উচ্চতাটা ছিল হচ্ছে 0.06। সো 0.06/2। হ্যাঁ, এখান এখান থেকে এই ক্যালকুলেশন করে কিন্তু তুমি ইজিলি কাজের পরিমাণটা পেয়ে যাচ্ছ। এটা আমি ক্যালকুলেশনটা করে দিলাম না, তোমরা নিজেরা করবা, কিছু হাত পাকা করো। হ্যাঁ, ক্যালকুলেশনটা করে আমাকে অবশ্যই অবশ্যই জানাবা। ফাইন, আমরা এখন চলে আসি, সামনের দিকে আগাই। এখানে বল সংক্রান্ত কিছু গাণিতিক সমীকরণ দেখানো হয়েছে, এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেল করলে কাজ হীন বল, বা মানে যেই বলের মধ্যে কোনো কাজ হচ্ছে না, সেটাকে রিপ্রেজেন্ট করা হয়। এগুলো সবই আমি অলরেডি বলে ফেলছি। আবার কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, এগুলো তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য তেমন দরকার নাই। ধনাত্মক, ঋণাত্মক কাজ, শূন্য কাজ বলে ফেলছি অলরেডি। আচ্ছা, বলের মান যদি পরিবর্তনশীল হয়, সেখানে ডিফারেন্সিয়েশন করে তোমার ভ্যালু বের করতে হয় কাজের, এটাও দরকার নেই তেমন। এগুলো কোনোটাই তেমন দরকার নেই। হ্যাঁ, এই জায়গা থেকে ইম্পর্টেন্ট, স্থিতিস্থাপক বল দ্বারা কাজ। স্থিতিস্থাপক বল বলতে কি বোঝায়, একটু ছবি দিয়ে দেখাই। মনে করো আমরা এই স্প্রিং, এটা যদি একটা স্প্রিং হয়, এটা যদি একটা স্প্রিং হয়, মনে করো এই ভিতরের সাথে সাথে লাগানো, এই স্প্রিংটাকে যদি আমি এখান থেকে এরকম এইরকম সংকুচিত করি, মনে করো এই যে এই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট, এই পয়েন্ট থেকে সংকুচিত করে আমি বি পয়েন্টে আনলাম। ঠিক আছে? তো সংকুচিত করলে, এই যে তার প্রাথমিক অবস্থান থেকে আমি সংকুচিত করলাম অথবা প্রসারিত করলাম, প্রসারিত করলে তো সে একটু প্রসারিত লাগবে, তাই না? মনে করো এই যে এই পয়েন্টটা ধরো সি,
তাহলে আমি এ পয়েন্ট থেকে সংকুচিত করে বি পয়েন্টে নিলাম অথবা প্রসারিত করে সি পয়েন্টে নিলাম, দুই ক্ষেত্রেই কিন্তু আমি কি করতেছি, তার স্বাভাবিক অবস্থান থেকে তাকে সংকুচিত করতেছি বা প্রসারিত করতেছি, স্বাভাবিক অবস্থাটা বিকৃতি ঘটাচ্ছি। কিন্তু বিকৃতি ঘটানোর পরে মনে করো আমি আঙ্গুল দিয়ে টান দিয়ে প্রসারিত করলাম এই জায়গায়, অথবা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে সংকুচিত করতেছি। আঙ্গুলটা যখন আমি সরায় নিব, এই বলটা যেটা হচ্ছে আমি বিকৃত করতেছি, তার শেপটা, যে বল প্রয়োগের মাধ্যমে সেই বলটাকে যদি আমি সরাই নিই, আমার আঙ্গুলটাকে যদি সরাই নিই, তাহলে কিন্তু সে সাই করে আবার এই যে অরিজিনাল পজিশনে বা এখান থেকে এখানে আবার এই পয়েন্টে ব্যাক করতেছে। এইটাকেই বলে হচ্ছে রিস্টোরিং ফোর্স। রিস্টোর করা মানে কি, আগের জায়গায় ব্যাক করা, তাই না? এই ব্যাপারটাকে বলা হচ্ছে রিস্টোরিং ফোর্স। বাংলায় কি বলে, প্রত্যায়নক বল। দেখো তোমাদের শব্দটা বের করে দেখাচ্ছি, এই যে প্রত্যায়নক বল, রিস্টোরিং ফোর্সের বাংলা হচ্ছে প্রত্যায়নক বল। তো স্প্রিং এর প্রয়োগের মধ্য দিয়ে, মানে সে স্প্রিং এর মধ্যে আমি ফোর্সটা প্রয়োগ করলাম, এরপর সে ফোর্সটা সরায় দেওয়ার কারণে, বাহ্যিক বলটা সরায় নেওয়ার কারণে, যেই বলের কারণে একটা স্প্রিং বা একটা স্থিতিস্থাপক বস্তু তোমার আগের পজিশনে ব্যাক করবে, তার নিজের অরিজিনাল পজিশনে ব্যাক করবে, সেটাকে আমরা বলি হচ্ছে প্রত্যায়নক বল। আর যে সমস্ত বস্তুর মধ্যে এরকম প্রত্যায়নক বল কাজ করে তাদেরকে আমরা বলি হচ্ছে ইলাস্টিক বা স্থিতিস্থাপক বস্তু। ঠিক আছে, আর স্থিতিস্থাপক বস্তুর মধ্যে যে বলটা কাজ করে তাকে ইলাস্টিক ফোর্স বলে। ঠিক আছে। এই আচ্ছা, এখানে যদি অন্যান্য কনসেপ্ট আছে, আমরা আপাতত যেহেতু স্প্রিং নিয়ে কথা বলতেছিলাম, স্প্রিং এর কনসেপ্টে মোটামুটি শেষ করি। তো এখন কথা হচ্ছে যে নিচের ছবিটাকে একটু মুছে দিই, ওয়েট। এই যে প্রসারিত যে করতেছি, এই প্রসারণের ছবিটা একটু মুছে দেই, প্রসারণের ছবিটাকে আমি একটু মুছে দিই। এখন ধরো এই যে ইনিশিয়াল পজিশন থেকে এ থেকে সে, এটার স্বাভাবিক অবস্থা স্প্রিং, উপরেরটা হচ্ছে স্বাভাবিক অবস্থা, উপরেরটা হচ্ছে স্বাভাবিক অবস্থা, নিচেরটা হচ্ছে, নিচেরটাকে আমরা ডিফারেন্ট কালার দিয়ে লিখি, নিচেরটা হচ্ছে সংকুচিত অবস্থা, মানে আমি এটাকে সংকুচিত করছি। স্বাভাবিক ও সংকুচিত অবস্থা, সংকুচিতটা করছি আমি মনে করি এই পয়েন্ট থেকে বি পয়েন্টের মাঝখানে এক্স পরিমাণ সংকুচিত করছি, তার সরণটা হচ্ছে তার অপোজিট ডিরেকশনে আমি সংকুচিত করছি এক্স পরিমাণ দূরত্বে। তাহলে এখানে প্রত্যয়ন বলটা অবশ্যই উল্টা দিকে কাজ করবে, প্রত্যায়নক বলটা বা রিস্টোরিং ফোর্সটা যেদিকে সরণ করছি, যেদিকে আমি বিকৃত ঘটাইছি, তার উল্টা দিকে কাজ করবে না? অবশ্যই উল্টা দিকে অবশ্যই কাজ করবে। সো এই রিস্টোরিং ফোর্সটা হচ্ছে উল্টা দিকে কাজ করবে। এখন যে কোনো স্থিতিস্থাপক বস্তু যে রিস্টোরিং ফোর্সটা, সেই রিস্টোরিং ফোর্সটা সবসময় যতটুকু আমি সরণ ঘটাইছি উল্টা দিকে, সেই সরণের বিপরীত দিকে যেহেতু কাজ করে এবং সমানুপাতিক হয়, বিপরীত দিকে কাজ করে এবং সমানুপাতিক হয়, এই যে এই, এখান থেকে আমি একটা সমীকরণ পেয়ে গেলাম যে ফোর্স হচ্ছে যতটুকু যতটুকু সরণ পরিমাণ, এই রিস্টোরিং ফোর্সটা যতটুকু সরণ পরিমাণ বিকৃত করা হয়েছে, সেই বিকৃত দূরত্বের বিপরীত দিকে কাজ করবে এবং সেই বিকৃত দূরত্বের সমানুপাতিক হবে। আর যে কোনো সমানুপাতিক সাইনকে উঠানোর জন্য আমরা একটা কনস্ট্যান্ট ব্যবহার করতে পারি, এই কনস্ট্যান্টটাকেই বলে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট বা বাংলায় স্প্রিং ধ্রুবক। ইজি না? খুব ইজি। স্প্রিং ধ্রুবক, আশা করি তোমরা এই জিনিসগুলো অলরেডি জানতা, আমি জাস্ট রিভাইজ দিলাম। ঠিক আছে না? তো এই স্প্রিং ধ্রুবকের মানটা তাহলে কি হবে, F/x হবে। যদি আমি নেগেটিভ সাইনটা আপাতত কাউন্ট না করি, যদি আমি এরকম ইয়ে লাগাই দিই, তোমার পজিটিভ মান আসার জন্য চিহ্নটাকে লাগাই দিই, মডুলাস সাইন, তো মডুলাস সাইন লাগাইলে কিন্তু এই যে কে এর মানটা F/x এভাবে আসতেছে। সো স্প্রিং ধ্রুবকের এককটা তাহলে আমরা কি পাবো, নিউটন পার মিটার। ঠিক আছে না? বলের একক নিউটন, এক্স সরণ একক হচ্ছে মিটার, সো নিউটন পার মিটার। এটা সংজ্ঞাটা কিরকম হবে, যে কোনো একটা স্প্রিংকে 1 মিটার দূরত্ব বরাবর তার স্বাভাবিক অবস্থা থেকে বিকৃত করতে, বিকৃত সরণ ঘটাইতে যে পরিমাণ বলটা প্রয়োগ করা লাগতেছে, সেই বলটাই হচ্ছে তার স্প্রিং ধ্রুবকের মান। ঠিক আছে, সেই বলটা হচ্ছে তার স্প্রিং ধ্রুবকের মান। আচ্ছা, একটু খেয়াল করি, আমরা আবার বইয়ের টেক্সটে ফেরত আসি। এই যে স্প্রিং এর একক দৈর্ঘ্য, মানে দৈর্ঘ্যটাকে একক দৈর্ঘ্য বাড়ানোর জন্য, বাড়ানো কমানো দুটি হইতে পারে, বাড়ানো বা কমানোর জন্য প্রযুক্ত বলকে স্প্রিং এর বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক বলে। এটাকে বলা হচ্ছে নিউটন পার মিটার। মানে দৈর্ঘ্য বৃদ্ধি বলতে দৈর্ঘ্যটার মানে বিকৃত করা লাগবে, হয় সংকুচিত করা লাগবে, না হয় প্রসারিত করা লাগবে। আর সেটা 1 মিটার করতে হলে যে পরিমাণ বল দেওয়া লাগবে সেটাই হচ্ছে আমার নিউটন, সেটাই হচ্ছে ওই স্প্রিংটার স্প্রিং কনস্ট্যান্ট। আচ্ছা, এই যে স্প্রিং কনস্ট্যান্টকে যে ডিফারেন্সিয়েট করে করে, ডিফারেন্সিয়েট আমার খুবই প্রিয় একটা জিনিস, চাইলে তোমাদের একাডেমিক ক্লাস হলে ডিফারেন্সিয়েট করে কিভাবে এই কে এক্স স্কোয়ার ভ্যালুটা আসে সেটাও দেখাই দিতাম, কিন্তু এটা একাডেমিক ক্লাস না, মেডিকেল এডুকেশনের ক্লাস, সো তোমাদের সময় আমরা অযথা নষ্ট করব না। সো বেসিক্যালি এই ডিফারেন্সিয়েট করে, এই এফ ইজ ইকুয়াল টু কে এক্স ভ্যালুটাকে ডিফারেন্সিয়েট করে আমরা
কাজের পরিমাণটা পাই হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কে এক্স স্কোয়ার। সো স্প্রিং বল দ্বারা কাজ, এটা হচ্ছে স্প্রিং স্প্রিং বল দ্বারা কাজের পরিমাণ হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ কে, যেখানে কেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক, এক্স স্কোয়ারটা হচ্ছে তার স্প্রিং এর আদি অবস্থান বা ইনিশিয়াল পজিশন থেকে আমি কতটুকু সরণ ঘটাইলাম সেটার পরিমাণ। ঠিক আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা যদি আদি অবস্থানটা শূন্য হয়, যে আদি অবস্থানটা শূন্য হয়, যে এই যে যেটা তো ইনিশিয়াল নর্মাল অবস্থা, শূন্য অবস্থা থেকে যদি সংকোচন প্রসারণ ঘটাই, তাহলে তো হাফ হাফ কে এক্স স্কোয়ারই ভ্যালু হয়। আর যদি শূন্য আদি মানে একদম পয়েন্ট জিরো থেকে আমি শুরু না করি কাজটা, সেক্ষেত্রে হবে হচ্ছে এই যে হাফ কে এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার। ঠিক আছে, যেখানে এক্স ওয়ানটা হচ্ছে আদি অবস্থান, এক্স টুটা হচ্ছে পরবর্তী অবস্থান। এই হচ্ছে স্প্রিং বল দ্বারা কাজের পরিমাণ। স্প্রিং বলটা হচ্ছে এক ধরনের স্থিতিস্থাপক বল। ঠিক আছে না? এই যে এটাকে তোমরা এই এই পার্টটুকুকে একদম 3 স্টার দাও। ঠিক আছে, কারণ নিচের কোনটির ওপর স্প্রিং ধ্রুবক নির্ভর করে না। এই এই ধরনের কোয়েশ্চেন দেওয়ার জন্য একটা পারফেক্ট পারফেক্ট টেক্সট হচ্ছে এটা, যে স্প্রিং ধ্রুবক কি কি জিনিসের উপর নির্ভর করে। তো ফিজিক্সের ক্ষেত্রে আহ, অঙ্কগুলা এবং কনসেপ্টগুলো তো গুরুত্বপূর্ণ বটেই, কিছু কিছু যে কনসেপ্ট এবং অঙ্ক, তাছাড়াও এই যে এই ধরনের বৈশিষ্ট্য বা কে কিসের উপর নির্ভর করে, এটা কন্ট্রোলিং ফ্যাক্টরগুলো কি 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 নিয়ামকের উপর নির্ভর করে এই রাশিটার মান পরিবর্তন হচ্ছে, এই নিয়ামকগুলা বা বৈশিষ্ট্যগুলা খুবই খুবই গুরুত্বপূর্ণ মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। সো স্প্রিং ধ্রুবক এখানে একদম 3টা দেওয়া আছে। স্প্রিং এর দৈর্ঘ্যের উপর অবশ্যই নির্ভর করবে, আর স্প্রিং এর জ্যামিতিক গঠনের উপর নির্ভর করবে, এবং স্প্রিং যে পদার্থ দিয়ে তৈরি সেই পদার্থ কতটুকু স্থিতিস্থাপক। হ্যাঁ, মানে তার পজিশন বিকৃত করলে সে কতটুকু তাড়াতাড়ি আবার আগের পজিশনে চলে আসে। যত তাড়াতাড়ি আসতে পারে তত স্থিতিস্থাপক বেশি সে, তত বিকৃতির পরিমাণ তার কম। সো এই পদার্থের স্থিতিস্থাপক কতটুকু সে, সেই জিনিসটা অবশ্যই স্প্রিং এর ধ্রুবকের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট ভ্যালু। সো স্প্রিং এর দৈর্ঘ্য, জ্যামিতিক গঠন এবং পদার্থের স্থিতিস্থাপকতার উপরে স্প্রিং ধ্রুবকের মান নির্ভর করে। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, এই জিনিসটা বইয়ের ব্যাখ্যাটা আমি বলবো না, তোমাদেরকে একটু একটু বুঝাই বলি এটা, একটু বুঝাই বলি। দেখো, এই যে এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার, এটাই হচ্ছে তোমার স্প্রিং বল দ্বারা কাজের পরিমাপ করা রাশি, তাই না? এক্স টু এবং এক্স ওয়ান। ঠিক আছে না? সো বেসিক্যালি এখানে যদি আমার এবং আরেকটা বিষয় হচ্ছে যে মনে করো আবারও আমি স্প্রিং আঁকি, এটা যদি একটা স্প্রিং হয়, হ্যাঁ, এখন আমি যেই দিকে স্প্রিংটাকে বিকৃত করছি, মনে করি এভাবে যদি বিকৃত করি, এভাবে যদি আমি বিকৃত করি, এই যে ইনিশিয়াল পয়েন্ট থেকে যে এখানে আনলাম, এখান থেকে এখানে বিকৃত করলাম, তাহলে মনে করো এক্স এর ডিরেকশন হচ্ছে এটা, কিন্তু রিস্টোরিং ফোর্সটা উল্টা দিকে কাজ করবে, তাই না? সো আমি যখন স্প্রিংটাকে সংকুচিত করে এভাবে ছেড়ে দিলাম যখন সে এদিকে যাচ্ছে, তখন কিন্তু সে ফোর্সের দিকেই কাজ করতেছে। সেই ক্ষেত্রে কিন্তু স্প্রিংটা ধনাত্মক কাজ করতেছে, তাই না? কেন? যেদিকে রিস্টোরিং ফোর্স সেদিকে কাজ হচ্ছে, ধনাত্মক কাজ। ঠিক আছে। কিন্তু আমি যখন আবার এটাকে সংকুচিত করতেছি, সংকুচিত করার সময় তো কিছু কাজ হচ্ছে, বল আছে, সরণ আছে। যখন মানে প্রসারিত করার সময় স্প্রিংটাকে যখন আমি প্রসারিত করতেছি, তখন কিন্তু ধনাত্মক কাজ হচ্ছে, কারণ কি বলের দিকে রিস্টোরিং ফোর্সের দিকে কাজ হচ্ছে। কিন্তু আমি যখন সংকুচিত করতেছি তখন রিস্টোরিং ফোর্সের দিকে কাজ করতেছে, সংকোচন আবার এইদিকে। সো সংকোচন করে সংকোচন যখন আমি করছি, সেই সংকোচনের সময় কিন্তু আবার কাজ হবে ঋণাত্মক। সো স্প্রিংকে ইউজুয়ালি আমরা যখন সংকুচিত করতেছি তখন ঋণাত্মক কাজ হয়, প্রসারিত করলে সাধারণত ধনাত্মক কাজ হয়। বইয়ে আবার এই জিনিসটা একটু ডিফারেন্ট ওয়েতে লেখা আছে, এক্স টু এক্স ওয়ান এর ভ্যালু দিয়ে। এটা এটা তো মাথায় রাখো না, বুঝছো? এটা দিয়ে কনফিউজড হয়ে যাবা, কখন এক্স টু বড় কখন এক্স ওয়ান ছোট, কনফিউজড হয়ে যাবে। আমার সিম্পল ব্যাখ্যাটা মাথায় রাখো, যখন সংকোচন হচ্ছে স্প্রিংটা তখন ঋণাত্মক কাজ হচ্ছে। কেন? যেদিকে সংকোচন করতেছি তার উল্টা দিকে কাজ করতেছে ফোর্স। সো এইদিকে সরণ হচ্ছে ফোর্স, উল্টা দিকে কাজ ঋণাত্মক, ইজি ব্যাখ্যা। একইভাবে সংকুচিত অবস্থা থেকে যখন আমি সোজা ছেড়ে দিচ্ছি, তখন সে প্রসারিত হচ্ছে এবং প্রত্যয়ন বল এর দিকে কাজ করতেছে, তখন কাজ হবে অবশ্যই ধনাত্মক। ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপর আসা হচ্ছে অভিকর্ষ বলের দ্বারা কাজের পরিমাপ। আচ্ছা, অভিকর্ষ বলের পরিমাণ যে এটা হয়, যে তোমার এফ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল জি, যেখানে এই জিটা হচ্ছে অভিকর্ষ ধ্রুবক, এই জি এম এম বাই আর স্কোয়ার, এটা তো আমরা সবাই জানি, 9-10 থেকে পড়ে আসতেছি। সো এটা যদি হচ্ছে আমার অভিকর্ষ বল হয়, তাহলে অভিকর্ষ বল দ্বারা কাজের পরিমাণটা কত হবে? এই এফ কে যতটুকু ডিসপ্লেসমেন্ট হচ্ছে, মনে করো এইচ উচ্চতায় কোনো বস্তুকে উঠাচ্ছি, তাহলে এই ফোর্সকে এইচ দিয়ে গুণ দিয়ে দিলে হয়ে যাচ্ছে না? গুণ দিয়ে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে বেসিক্যালি কাজের
পরিমাণ, যে জি এম এম আর স্কোয়ার ইন্টু এইচ। ঠিক আছে, জি এম এম আর স্কোয়ার বাই এইচ। আর এখানে আমরা জানি যে জি ক্যাপিটাল এম আর স্কোয়ার, এটা ভ্যালু হচ্ছে জি স্মল জি, সরি 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 সরি, এক্সট্রিমলি সরি, এম এর পরে এখানে জি না, এম এর পরে এখানে এইচ হবে, এইচ। এই এম আর এইচ কে আমরা এক এক জায়গায় রাখছি, জি এম বাই আর স্কোয়ার, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম। এই ক্যাপিটাল এমটা হচ্ছে এখানে পৃথিবীর ভর, আর আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। সো জি এম বাই আর স্কোয়ারের ভ্যালু হচ্ছে জি, তাই না, স্মল জি, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। সো এই যে এম জি এইচ, এটাই কিন্তু এই যে অভিকর্ষ বল দ্বারা কাজ, যেটার সাথে আমরা অনেক বেশি পরিচিত, এই ফর্মুলাটার সাথে আমরা অনেক বেশি পরিচিত, তাই না? সো এটাই হচ্ছে বেসিক্যালি এখান থেকে জি এম এম আর স্কোয়ার বাই এইচ থেকে আমরা এম জি এইচ পাই, যেটা হচ্ছে আমার অভিকর্ষ বল দ্বারা কাজের পরিমাণে কাজ করার যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা, ভ্যালুটা। দেখো অভিকর্ষ বল যখন কাজ করতেছে, আচ্ছা দেখো অভিকর্ষ বল অলওয়েজ নিচের দিকে কাজ করে, তাই না? তো বস্তু যখন নিচে পড়তেছে অবশ্যই ধনাত্মক কাজ হবে, অবশ্যই ধনাত্মক কাজ হবে। ঠিক আছে না, যখন নিচের দিকে পড়তেছে অভিকর্ষ বল, যেই যদি বলটা যদি অভিকর্ষ বল হয় অবশ্যই পজিটিভ কাজ হবে, এবং সেটা এই উচ্চতার সমানুপাতিকই হবে। আগের সূত্রটা থেকে যেহেতু এম আর জি এর ভ্যালু কনস্ট্যান্ট, সো এইচ এর প্রপোর্শনাল হবে। এটা বুঝায় দেওয়ার তেমন কিছু নাই। ঠিক আছে, এটা বুঝায় দেওয়ার তেমন কিছু নাই। আর যদি উপরে উঠাই সেক্ষেত্রে কিন্তু এই যে নেগেটিভ চলে আসতেছে কেন? এটা হচ্ছে আমার অভিকর্ষ বলের দিক। অভিকর্ষ বল নিচের দিকে কাজ করতেছে, আমি বস্তুকে উঠাচ্ছি উপরে। সো একটা একটা বিপরীত দিকে না, বল নিচের দিকে কাজ করতেছে, অভিকর্ষ বল নিচের দিকে কাজ করতেছে, স্মরণ হচ্ছে উপরে। সো বল এবং স্মরণের মাঝখানে এখানে 180 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেল, সো এক্স্যাক্টলি -1 হবে কস 180 ডিগ্রি মান। সো -1টা হওয়ার কারণে এখানে অভিকর্ষ বলের সাপেক্ষে নেগেটিভ, ঋণাত্মক কাজ হচ্ছে। তবে ঋণাত্মক হোক বা পজিটিভ হোক সবসময় সেটা উচ্চতার সমানুপাতিকই হবে। ঠিক আছে, আর যদি আনত তলবে কাজ হয় তাহলে সেটা হবে হচ্ছে এই যে এই এস কস থিটা, এই যে থিটাটা যদি এই বরাবর হয়, মানে উলম্বের সাথে অ্যাঙ্গেলে যদি থিটা হয় তাহলে এস কস থিটা ভ্যালুর পরিমাপ এর সমান হবে এই যে এস কস থিটার ভ্যালুর সমানুপাতিক হবে হচ্ছে তোমার এই আনত বল বেয়ে, আনত তল বেয়ে নামার ক্ষেত্রে যে কাজটা, সেটা এস কস থিটা, এস এর কস থিটার ভ্যালু সমানুপাতিক হবে অবশ্যই। আবার যদি আমি এখানে আলফা নেই, মানে আনুভূমিকের সাথে উলম্বের পরিবর্তে আনুভূমিকের সাথে যে অ্যাঙ্গেলটা করছে সেটা যদি নেই, তাহলে কিন্তু আবার কস থিটা না বরং সাইন আলফা হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে তোমার আনত তল বেয়ে নামার ক্ষেত্রে যেই অ্যাঙ্গেলটা দেওয়া আছে সেটার সাপেক্ষে ক্যালকুলেশন করবা। যদি এই উলম্বের সাথে অ্যাঙ্গেলটা দেওয়া থাকে তাহলে তুমি অবশ্যই এখানে কি নেবা, কসের ভ্যালুটা নেবা। যদি আনুভূমিকের সাথে অ্যাঙ্গেলটা দেওয়া থাকে তাহলে তুমি অবশ্যই সাইনের ভ্যালুটা নিবা। ডিপেন্ড করে আর কি, ডিপেন্ড করে যে তোমাকে কোন অ্যাঙ্গেলের ভ্যালুটা দেওয়া আছে যেটা থেকে তুমি ক্যালকুলেশন করতেছো। আচ্ছা, আমরা দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট বল নিয়ে আলোচনা করলাম। একটা হচ্ছে স্থিতিস্থাপক বল, স্প্রিং এর, যে ক্ষেত্রে কাজ হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, সরণের স্কোয়ারও সমানুপাতিক কাজ, কিন্তু অভিকর্ষ বলের ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট সমান, মানে সরণ যেটা হাইট, সেই সরণের সমানুপাতিক হয়। সো একটা ক্ষেত্রে হচ্ছে স্কোয়ারের সমানুপাতিক বা বর্গের সমানুপাতিক, আরেকটা উদাহরণের ক্ষেত্রে কিন্তু ডাইরেক্টলি সরণ যতটুকু হচ্ছে সেটারই সমানুপাতিক হবে কাজ। এটা অবশ্যই একটা স্টার মার্ক দিয়ে রাখতে পারো বইয়ে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, যে স্থিতিস্থাপক বল এবং অভিকর্ষ বলের মাঝখানে যে কাজের ভ্যালুর ডিফারেন্সটা, একটা হচ্ছে সরণের স্কোয়ারের সমানুপাতিক, একটা শুধু সরণের সমানুপাতিক। অভিকর্ষ বল দ্বারা কাজ, এই যে ডিফারেন্সিয়েট আমার খুবই ভালো লাগে, বিশ্বাস করো। ডিফারেন্সিয়েট, ক্যালকুলাস অনেকের আতঙ্কের জায়গা, ক্যালকুলাস আমার ভালোবাসা একটা জায়গা, বুঝছো? ক্যালকুলাস অনেক ভালো লাগে আমার, লাগতো। এখন তো মেডিকেলে, এখন আমি ফোর্থ ইয়ারের স্টুডেন্ট। ক্যালকুলাসের যে সুন্দর সুন্দর ম্যাথগুলো সব ভুলে বসে আছি অবশ্যই, তবে বেসিক জিনিসগুলো তো মাথায় আছে ফর শিওর। ক্যালকুলাস আমার খুবই ফেভারিট একটা জিনিস। যাই হোক, এখন ক্যালকুলাস নিয়ে অত আবেগের আস্ফালন ঘটায় লাভ নাই। এখানে ক্যালকুলাস এর ক্যালকুলেশন করে একটা মনে করে এখানে দুটো বস্তু অবস্থান করতেছে, একটা পি বস্তু একটা কিউ বস্তু। তাদের মাঝখানে যদি দূরত্বটা প্রথমে ছিল হচ্ছে আর এ, তাদের দুই মাঝখানে দূরত্ব, তারপরে সেই দূরত্বটাকে আর বি করা হয়েছে। সো আর এ পয়েন্ট থেকে আর বি পয়েন্টে বা দূরত্বে নেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে তাদের মাঝখানে কাজের ভ্যালু, তাদের এই সরণের মধ্য দিয়ে অভিকর্ষ বলের কারণে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে জি এম এম মাইনাস আছে একটা সামনে, 1/RB -1/RA। ব্যাস এতটুকু জানলেই চলবে, বা এই সূত্রটা অত ইম্পর্টেন্ট না, যদি মাথায় নাও থাকে অসুবিধা নেই।
তবে এটাই যে কোনটা কোন কোন জায়গায় ধনাত্মক কাজ হচ্ছে, কোন জায়গায় ঋণাত্মক কাজ হচ্ছে। দেখো আবারও আমরা ধনাত্মক ঋণাত্মকের জন্য এত সূত্র আর এ আর বি কম না বেশি এত কিছু দেখবো না। স্প্রিং এর বেলাও যেরকম হয়, যদি আমি তোমাদের যদি স্প্রিং এর বেলায় যেটা বুঝাইছি যে এই কোন দিকে সংকোচন হচ্ছে, এই সরণটা কোন দিকে হচ্ছে, আর কোন দিকে হচ্ছে তোমার কাজ না, তো কোন দিকে হচ্ছে বলটা কাজ করতেছে, বল এবং সরণের দিকটা মাথায় রাখলে ধনাত্মক ঋণাত্মক কাজ ইজি। যখন আমি সংকুচিত করতেছি, সরণের দিকটা অবশ্যই প্রত্যায়ন বলের বিপরীত দিকে, সো ঋণাত্মক কাজ। আর যখন প্রসারিত করতেছি, এই প্রত্যায়ন বলটা তো এতক্ষণ স্টোর হয়েছিল, এখানে প্রত্যায়ন বলের কারণে সে সুইং করে আবার আগে পজিশনে চলে যাচ্ছে। সো যেদিকে প্রত্যায়নক বল সেদিকেই সরণ, অবশ্যই পজিটিভ কাজ এটা। একইভাবে যদি আমি ইয়ার কথা চিন্তা করি, ওই অভিকর্ষ বলের কারণে কাজ। সো যখন তাদের মধ্যে দূরত্ব, আমরা কি জানি যে অভিকর্ষ বলটা হচ্ছে একটা আকর্ষণ, মানে আকর্ষণ ধর্মী একটা বল, মানে একটা বস্তু আর একটা বস্তু মাঝখানে সবসময় তাদের ভরের কারণে একটা একটাকে যে আকর্ষণ করে, সেটাই তো হচ্ছে মহাকর্ষ বল, তাই না? সো মহাকর্ষণ বল একটা আকর্ষণ ধর্মী কাজ। তার মানে সেটা অবশ্যই একটা বস্তু আর একটা বস্তুর দিকে কাজ করতেছে। সো আমি যদি দূরত্ব, যদি এটা এটা একটা বস্তু হয়, এটা একটা বস্তু হয়, তার মানে ধরো এই বস্তুটা এ আর বি, এই বস্তুকে আমি এখান থেকে এই পয়েন্টে নিলাম। সো তার বলটা এ বস্তুর সাপেক্ষে বি এর দিকে কিন্তু অভিকর্ষ বল কাজ করতেছিল। এখন এই বলের দিকে কিন্তু আমি ওকে মনে করি এক্স দূরত্বে সরাইছি, তাহলে বলের দিকে সরাইছি না? কাজে দূরত্ব হ্রাস করা হলে যেহেতু বলের দিকেই সরাচ্ছি, অবশ্যই ধনাত্মক কাজ হবে। কিন্তু কিন্তু আমি যদি এই এই এ বস্তু আর বি বস্তু এখানে ছিল, তাদেরকে এই যে এ থেকে দূরে সরায়, তার এই পয়েন্ট থেকে দূরে সরায়, দূরত্বটা বাড়ায় দিচ্ছি যখন, কই গেল, দূরত্ব যখন বাড়ায় দিচ্ছি, জানি এই দূরত্ব হ্রাস করা হলে যদি ধনাত্মক কাজ হয়, দূরত্ব বাড়ায় দিলে তার আকর্ষণটা এদিকে ছিল, এই আকর্ষণটাকে অতিক্রম করে আমি দূরে সরাচ্ছি, সেক্ষেত্রে কাজ হবে ঋণাত্মক। আরটা হচ্ছে যদি কোনো বস্তুকে আমি উপরের দিকে উঠাই, সেক্ষেত্রে কাজ করতেছে অভিকর্ষ বল নিচের দিকে, একদম পৃথিবীর কেন্দ্র বরাবর, আমি তাকে উঠাচ্ছি উপরে, সো অবশ্যই এখানে ঋণাত্মক কাজ হবে। আশা করি এগুলো তোমাদের বোঝানোর দরকার নাই। আর এই যে জানার বিষয়, এই ধরনের জিনিসগুলো অবশ্যই স্টার্ট দিয়ে রাখবা, পয়েন্ট পয়েন্ট আকারে দেওয়া, যেখান থেকে কোয়েশ্চেন আসে। অলরেডি আমি বলে ফেলছি যে অভিকর্ষ বলের ক্ষেত্রে স্বর্ণের সমানুপাতিক হয় কাজ, স্থিতিস্থাপক বলের ক্ষেত্রে স্মরণের স্কোয়ারের বা বর্গের সমানুপাতিক হয়। আর পৃথিবীর কেন্দ্রমুখী বলটাকে অভিকর্ষ বল বলে। অভিকর্ষ বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। হ্যাঁ, অভিকর্ষ বল কেন দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক? দেখো এই যে এফ ইজ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার না, এক্ষেত্রে পৃথিবীর পাশা দূরত্ব তো ইয়াই, একটা দূরত্বই, যে পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত একটা দূরত্ব, তাই না? সো এই যে এক্ষেত্রে এখানে এফ ইজ ইকুয়াল টু ওয়ান বাই আর স্কোয়ার আসে না? এটাই বলছে এখানে যে দুইটা বস্তুর মাঝখানে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হচ্ছে আমার অভিকর্ষ বল। এগুলো সবই এমসিকিউতে আসার মতো কোশ্চেন। আচ্ছা, আরেকটা ম্যাথ করে দেই, ঠিক আছে? একটি ঘোড়া ভূমির সাথে 30 ডিগ্রি কোণে 120 নিউটন বল প্রয়োগের মাধ্যমে, তাহলে এখানে তার ভূমির সাথে অ্যাঙ্গেল। সো এই যে সিম্পল যদি একটা ছবি আঁকি, এটা ভূমির সাথে 30 ডিগ্রি কোণে, ভূমির সাথে 30 ডিগ্রি কোণে 120 ডিগ্রি বল প্রয়োগে একটা বস্তুকে টেনে 2 মিটার পার সেকেন্ড সমবেগে যাইতে পারে। সো আমি বল প্রয়োগ করতেছি এইদিকে, সরণ হচ্ছে এখানে, এবং সে কি বলে 2 মিটার পার সেকেন্ড, ঘোড়াটা যাচ্ছে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড গতিতে সমবেগে, এবং তার 5 মিনিট পর্যন্ত সে গেছে। 5 মিনিট, 5 মিনিট মানে কি, 5 মিনিট মানে কিন্তু 300 সেকেন্ড, 300 সেকেন্ড। সো এই ক্যালকুলেশনটা এখানে কিরকম হবে? দেখো 5 মিনিট পরে তো দূরত্ব, 5 মিনিট পরে আমরা দূরত্বটা যদি হিসাব করি, ওই যে এস এর মান কতটুকু দূরত্ব, সরণ কতটুকু হয়েছে, এস সমান সমান কিন্তু এই যে ভিটি হবে। সো ভ্যালু, ভি এর মানটা কত ভুলে গেলাম তো, কত দূর, 2 মিটার পার সেকেন্ড বেগে গেছে। সো 2 হচ্ছে বেগ, আর 5 মিনিট মানে 300, ও 600 লিখে ফেলছি, সরি, 300 এত মিটার যাবে সে 5 মিনিট পরে, সো 600 মিটার গেছে। তার মানে সে এই বরাবর সে 600 মিটার দূরত্ব অতিক্রম করছে। আর বলটা তাকে এদিকে দেওয়া হচ্ছে, হুম, কত বল দেওয়া হচ্ছে, বলের পরিমাণটা তো ভুলে গেলাম। বলটা দেওয়া হচ্ছে 120 নিউটন, বলটা দেওয়া হচ্ছে 120 নিউটন বল দেওয়া হচ্ছে, 600 মিটার সে গেছে, এবং তাদের মাঝখানের অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। সো ডাব্লিউ সমান সমান এফ এস কস 30। সো এফ এর ভ্যালু কত? ফোর্স তো আমার 120 বলাই আছে, সে 600 মিটার গেছে। কস 30 ভ্যালু হচ্ছে √3/2, কেটে দিলে এখানে আমরা 3 পাবো। সো এই যে 3 বারং কত, 36, 3 বারং 36, আর √3 ভ্যালু হচ্ছে 1.7, 17।
17, হ্যাঁ, 6 7 42, হাতে হলো 4, 3 7 21, 8 4 25, আর এখানে আমরা 36ই পাবো। সো 2 5 আর 6 11, 3 আর 2 5 আর 1 6। সো 612 লিখবো। আর 1.6, যেহেতু এখানে আমরা তিনটা শূন্য দেওয়ার কথা, দুইটা শূন্য দিব, এই এত জুল কাজ। 61,200, দেখি তো। হ্যাঁ, কাইন্ড অফ সিমিলার একটা ম্যাথ ভালো ভ্যালু পাওয়া গেছে। এটাকে যদি আমি ওভাবে প্রকাশ করতাম, তাহলে আমার ভ্যালু আসতে হচ্ছে 6.12, এই যে সাইন্টিফিক ওয়েতে। আচ্ছা, এটাও তোমাদেরকে একটু শিখাই দিই কিভাবে সাইন্টিফিক ভ্যালুতে মান প্রকাশ করতে হয়, এটাও তোমাদেরকে একটু শিখাই দিই। যে 6 12, এটাকে আমি এই n × 10⁻, ধরো পি, এইভাবে কিভাবে প্রকাশ করবো, এটাকে বলা হচ্ছে সাইন্টিফিক ভ্যালু হিসেবে প্রকাশ, সাইন্টিফিক ওয়ে অফ এক্সপ্রেসিং নাম্বারস। যেখানে এন এর ভ্যালুটা হচ্ছে ওই যে 1 থেকে 9-এর মধ্যে আর কি, অঙ্কগুলা ডিজিটগুলোর মধ্যে। সো দেখো, আমার দশমিকের ঘরে 1 2 3 4, চারটা ঘর পিছনে আনতে হবে না? পেছন দশমিকটাকে, কারণ এখানে তো যে 0.00, এখানে তো একটা দশমিক আসলে আমরা ধরে নিতে পারি। দশমিকটাকে 4 ঘর পিছনে আনতে হলে, আমাকে পেছনে আনতে হলে আমাকে 10⁻⁴ দিয়ে ভাগ দিতে হবে। আর যে কোনো কিছুকে ভাগ দেওয়ার অর্থ হলো আমাকে ওই সেম জিনিস দিয়ে গুণ দিতে হবে একই মানটা রাখার জন্য। সো এতটুকুর জন্য আমি ভ্যালু পাচ্ছি 6.12, তাই না? 1 2 3 4, দশমিক 4 ঘর সামনে আসলো, সো 6.12। এই যে, আর 10⁻⁴ তো এখানে আসি, সো 6.12 × 10⁻⁴ জুল। সিম্পল না? একবার ভাগ দিবা, একবার গুণ দিবা। দশমিককে সামনে নিতে চাইলে বা বাম দিকে নিতে চাইলে আমরা ভাগ দিব, দশমিককে ডান দিকে নিতে চাইলে আমরা গুণ দিব। ব্যাস, এটাই সিম্পল ম্যাথ। এভাবে আমরা সাইন্টিফিক ওয়েতে নাম্বারগুলোকে প্রকাশ করতে পারি। 6.12 আসছে, ওদের 6.235 আসছে, একই কাছাকাছি। আচ্ছা, এটাও একটা ইম্পর্টেন্ট ম্যাথ। আনুভূমিক তলের উপর অবস্থিত একটি বস্তুকে স্প্রিং এর সাথে যুক্ত করা হলো। 2.4 নিউটন বল দ্বারা সাম্যাবস্থা হতে স্প্রিংটিকে 3 সেন্টিমিটার সংকুচিত করা হলো। দেখো, এখানে আমাদের বলের মান দেওয়া আছে। আমরা নর্মালি তো হাফ কে এক্স স্কোয়ার জানি যে স্প্রিং দ্বারা কৃত বলে কাজ, তো কে এর মান তো আমাকে আগে বের করে নিতে হবে। কে এর সমান সমান F/x ছিল না? F/x ছিল না? এখানে কিন্তু এই যে এক্স কে সেন্টিমিটারে নেওয়া যাবে না, মিটারে নিতে হবে কিন্তু অবশ্যই। এগুলো সব এসে এককে প্রকাশ করতে হবে। সো ফোর্সের ভ্যালু হচ্ছে আমার 2.4, এটাকে আমি ভাগ দিব হচ্ছে 0.03 দিয়ে। আচ্ছা, 2.4কে 0.03 দিয়ে কিভাবে ভাগ করবো? উপরেরটাকে যদি আমি, এখানে যেহেতু দশমিক উঠানোর জন্য 100 দিয়ে গুণ করা লাগবে, উভয় পক্ষ কিন্তু 100 দিয়ে গুণ দিলে এখানে হবে হচ্ছে 2 ঘর চলে যাবে ডানে, সো 240, এখানেও 2 ঘর ডানে যাবে, সো 3, মানে হচ্ছে 80 নিউটন পার মিটার। নিউটন পার মিটার হচ্ছে তোমার স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালু। সো হাফ ইন্টু 80 নিউটন পার মিটার হচ্ছে তার স্প্রিং কনস্ট্যান্ট, এবং সংকুচিত করা হচ্ছে 3 সেন্টিমিটার, সো 0.03 স্কোয়ার। 2 আর 80 ভাগ দিয়ে দিলে 40, 0.03 স্কোয়ার মানে হচ্ছে 0.0009, মানে 9 × 10⁻⁻⁴। এটাকে 40 দিয়ে গুণ দিলে হবে হচ্ছে 4 9 36, 360 × 10⁻⁻⁴, অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি হচ্ছে 3.6। কি করতে পারি দাঁড়াও তো, 3.6 × 10⁻²। হ্যাঁ, এটা কিন্তু আমি দেখে আনসার লিখে দিচ্ছি এরকম না, নিজে নিজে ক্যালকুলেশন করতেছি। কিভাবে আসলো? এই যে 360কে আমি যদি 3.6 বানাতে চাই, তাহলে ওই যে 10 স্কোয়ার দিয়ে ভাগ দিতে হবে, আবার 10 স্কোয়ার দিয়ে গুণ দিতে হবে। সো এটুকুর জন্য মান হচ্ছে 3.6, আর 10 স্কোয়ার থেকে যায় 10 স্কোয়ার × 10⁻⁴, সমান 10⁻⁻²। সো এই 3.6 × 10⁻⁻² জুল। ঠিক আছে। আচ্ছা, আজকে তোমাদের পড়াটা এই পর্যন্তই থাকুক। আমরা স্থিতিস্থাপক বল দিয়ে কিভাবে কিভাবে কাজের পরিমাণ বের করতে হয়, এবং অভিকর্ষ বলের মাধ্যমে কিভাবে কাজের একক বের করতে হয়, কাজের একক না, সরি, কাজের মান বের করতে হয়, সেই জিনিসগুলো জানলাম। এই পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাসে আমরা পুরোটুকু শেষ করব শক্তির চ্যাপ্টারটা, কাজ, ক্ষমতা ও শক্তি। এখন তোমাদেরকে একটা স্পেশাল জিনিস দেখাই, সেটা হচ্ছে আমাদের এই সততা মেডিকেল অ্যাডমিশন প্রকল্পের মধ্য দিয়ে আমাদের ম্যাটেরিয়ালসগুলা, আমরা কিছু এমসিকিউ বুক তোমাদেরকে দিব। সেই এমসিকিউ বুকের বানানো চলছে, প্রিপারেশন চলছে। সো আমাদের পদার্থবিজ্ঞানের বইটা, বুক সিরিজের মধ্যে পদার্থবিজ্ঞান বইটার মধ্যে আমরা সকল প্রশ্নকে 4টা টাইপে ভাগ করেছি, এবং খুব শীঘ্রই আমরা তোমাদেরকে দেখাবো যে মেডিকেল যে অ্যাডমিশন টেস্ট গত 15 বছরের কিন্তু যত কোয়েশ্চেন আসছে, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো বা বায়োলজি বলো, বিশেষ করে 3টা সাবজেক্ট, জিকে, ইংলিশ বাদে, সবগুলা সাবজেক্টের কোয়েশ্চেনগুলোকে আমরা নির্দিষ্ট কিছু টাইপে ভাগ করেছি, এবং আমরা গত 15 বছরের প্রশ্ন দিয়ে তোমাদেরকে দেখাবো যে নির্দিষ্ট ধরনের কোয়েশ্চেন বাদে একটা কোয়েশ্চেনও আসে নাই, সবগুলাকে তুমি নির্দিষ্ট কিছু টাইপে ভাগ করতে পারবা।
বেসিক্যালি বিভিন্ন প্রকাশনী বা বিভিন্ন কোচিং সেন্টার বইগুলো যেটা দাবি করার চেষ্টা করে যে তাদের মেটেরিয়ালস থেকে কোয়েশ্চেন কমন পড়ে বা পড়ছে। আসলে এই মাইন্ডসেটটা কিন্তু ক্ষতিকারক, কারণ তুমি যদি চিন্তা করো যে আমার এই প্রশ্ন, মানে প্রশ্ন ধরো এই যে নিচের কোনটি কাজের মাত্রা, এই যে একটা প্রশ্ন, এটা টাইপ 1-এর, এই কোয়েশ্চেনটা আমার কমন পড়তে হবে একদম পুরো অপশন সহ, বা অপশন না বলে কোয়েশ্চেন কমন পড়তে হবে। তুমি কয়টা বই পড়ে শেষ করবা বলো তো? কত কোয়েশ্চেন তুমি সলভ করবা? পাবা না তো এইভাবে একদম 100% তোমার কমন পাবা না, কিন্তু এটা কিন্তু খুবই মানে ডিফিকাল্ট একটা বিষয়। কিন্তু যদি তুমি যদি টাইপ ওয়াইজ জেনে রাখো যে আমার এই কিছু নির্দিষ্ট ধরনের বাইরে সাধারণত কোয়েশ্চেন হয় না, তাহলে কিন্তু ধরো মানে কোয়েশ্চেন হুবহু ওয়ার্ড বাই ওয়ার্ড কমন না পড়লে তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে না? হ্যাঁ, যে আল্লাহ আমি তো কাজের মাত্রাটা আগে দেখে আসি নাই, এটা পারবো কি পারবো না, কোচিং এর পরীক্ষাগুলোতে তো আসলে এটা দেই নাই। এই জিনিসগুলো কিন্তু তোমার ফ্রাস্ট্রেট করবে না, আর ফ্রাস্ট্রেট হইলে কিন্তু এটা মনে হয় সবাই পারে আমি একমাত্র পারি না, এরকম একটা মানে কষ্ট, দুঃখ, হতাশা কাজ করে। আর এই হতাশ হয়ে গেলেই কিন্তু পরীক্ষার হলে 5 থেকে 10 মিনিট তুমি লেট হয়ে যাচ্ছ, কারণ এই হতাশাটা কাটায় উঠতে, একটা ভয় হতাশা কাটায় উঠতে কিন্তু সময় লাগে। মাথাটা ঠান্ডা রাখতে হবে, আর কমন পড়ার পিছনে দৌড়াইতে গেলে তোমার মাথা ঠান্ডা থাকবে না, সব প্রশ্ন তুমি কমন পাবা না। মেডিকেল ভর্তি পরীক্ষায় যে ফার্স্ট হয় সেও কিন্তু সব কোয়েশ্চেন কমন পায় না, যে ফার্স্ট হচ্ছে সেও। ঠিক আছে, সো কমন প্রশ্নের চেয়ে আমাদের কি কি ধরনের প্রশ্ন আসে সেটার দিকে কিন্তু ফোকাস থাকা উচিত অনেক বেশি। সো আমরা গত 15 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে নির্দিষ্ট কিছু ধরনের টাইপে আমাদের ম্যাট্রিক্সের সবগুলো কোয়েশ্চেন ভাগ করবো ইনশাল্লাহ। আগামী মাসের 15 তারিখ বা 15 আগস্টের মধ্যে ম্যাটেরিয়ালসগুলোর পিডিএফ এবং প্রিন্ট ভার্সনগুলো আমরা আনার চেষ্টা করব। পিডিএফও পাবা, ম্যাটেরিয়ালসের একদম প্রিন্টেড কপি তোমাদের বাসায় পৌঁছায় দেওয়ার চেষ্টা করব। কিছু চ্যাপ্টার তোমাদেরকে অবশ্যই ফ্রি দেখাবো, বাকিগুলো আমাদেরকে খুব অল্প দামে খুব সুলভ মূল্যে তোমরা আমাদের কাছ থেকে নিতে পারবা। তো অনেক আলোচনা করলাম ভূমিকা, এখন দেখো কি কি টাইপ আছে এখানে, কি কি টাইপ আছে। হ্যাঁ, টাইপ 1, টাইপ 1টা হচ্ছে বেসিক কনসেপ্ট, যে কোশ্চেনগুলো তোমার কনসেপ্ট একটু ফিজিক্সের ধারণা বা এই টপিকটা সম্বন্ধে তোমার বুঝতে হবে। এই বিভিন্ন জিনিসের সংজ্ঞাগুলো কিন্তু মুখস্থ জিনিস না, বুঝতে হয়। বড় একটা সংজ্ঞা দিয়ে বলে দিলে এটা কাকে বলে, এটা কিন্তু বুঝার জিনিস, মুখস্থ জিনিস না। আহ, মানে কন্ট্রারি টু পপুলার অপিনিয়ন, সংজ্ঞা যে মুখস্থ করতে হয় এটা একটা পপুলার অপিনিয়ন, এটা মুখস্থ করা কিছু না। একটা জিনিস সম্পর্কে জানলে তুমি সংজ্ঞাটা ইজিলি নিজে বানিয়ে বলতে পারবা। সো এটাকে আমরা বেসিক কনসেপ্ট ভিত্তিক কোশ্চেনের মধ্যে অ্যাড করছি। এবং কিছু উদাহরণ, মনে করো নিচের কোনটি ভেক্টর রাশি বা নিচের কোনটি স্কেলার রাশি। অনেক জায়গায়, অনেক বিভিন্ন প্ল্যাটফর্মে এই নিচের কোনটি স্কেলার রাশি, নিচের কোনটি ভেক্টর রাশি টাইপের কোশ্চেন আমি যদি বলে দেই নিচের কোনটি স্কেলার রাশি, যেহেতু এটা কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টার, অপশন খতে ধরো আমি দিয়ে দিলাম কাজ, তুমি এটা ইজিলি দেখাতে পারা উচিত কাজে, এটা মুখস্থ করার কোনো কিছু হইলো? অনেক জায়গায় এই স্কেলার রাশি এবং ভেক্টর রাশিকে মনে করাইতেও তোমাকে ছন্দ দিয়ে দেয়, যেটা যেটা একটা খুবই ডিসগাস্টিং লাগে, কারণ এটা একটা কনসেপ্ট ভিত্তিক জিনিস, এটা একটা বুঝার জিনিস, কোন রাশি এটা স্কেলার এবং কোন রাশি এটা ভেক্টর। সো এটাকে আমরা বেসিক কনসেপ্ট, এই ধরনের জিনিসগুলোকে বেসিক কনসেপ্টের মধ্যে রাখছি। আর টাইপ 2টা হচ্ছে মুখস্থ ভিত্তিক কোশ্চেন। মনে করো কাজের অভিকর্ষীয় একক কি, এটা একটা মুখস্থ করার বিষয়, একক। হ্যাঁ, আবার কোন রাশির মাত্রা কোনটা, এটা কিন্তু আবার মুখস্থ জিনিস না, মাত্রা কিন্তু তুমি ডিরাইভ করে করে আসতে পারবা। বাট মনে করো নির্দিষ্ট একটা এককের ভ্যালু, অথবা এই তাপমাত্রায় এই, মনে করো ধ্রুবকের মান, মনে করো প্ল্যাঙ্কের ধ্রুবকের মান, কেমিস্ট্রি ক্ষেত্রে যদি আমি বলি প্ল্যাঙ্কের ধ্রুবকের মান, বা ফিজিক্সের ক্ষেত্রে কোনো ধরো ওই যে গ্র্যাভিটেশনাল যে কনস্ট্যান্টটা ধ্রুবকের মান, এই জিনিসগুলো যেগুলো মুখস্থ তথ্য একদম মুখস্থ করতে হবে, কোনো কনসেপ্টের প্রয়োগ নাই। চ্যাপ্টার টাইপ 3টা হচ্ছে তোমার বেসিক কিছু ম্যাথ, যেটা তোমার খুব বেশি মাথা ঘামাইতে হবে না। যেমন ধরো আমি যদি বলি যে আমি একটা বলকে, এই এই কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টার থেকে বলতেছি, একটা বলকে 10 মিটার উঁচুতে উঠাইলাম, এখানে কতটুকু কাজ হয়েছে নির্ণয় করো, খুবই এবং বলটার ভর ধরো 10 কেজি, 10 কেজি ভরের একটা বলকে 10 মিটার উপরে উঠাইছি। সো 10 × 9.8 × 10 এত জুল কাজ হয়েছে, খুবই সিম্পল। 10 × 10 মানে 100, 100 দিয়ে 9.8কে গুণ দিলে হবে হচ্ছে 980 জুল কাজ হয়েছে। এই যে বেসিক ম্যাথ, এই ধরনের বেসিক ম্যাথ হচ্ছে টাইপ 3। আর টাইপ 4 হচ্ছে একটু চিন্তা করে আনসার করতে হবে, যেগুলা একটু চিন্তা করে আনসার করতে হবে, একটু মাথা খাটাইতে হবে, তবে সেটা তুমি 40 সেকেন্ড বা 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে করে ফেলতে পারবে, এরকম ম্যাথই কিন্তু একটু চিন্তা করে করতে হবে। এই হচ্ছে তোমার বেসিক্যালি 3টা টাইপের কোয়েশ্চেন। সো আমরা কোয়েশ্চেনগুলোর মধ্যে চলে আসি। ফার্স্ট টাইপটা, কথাটা হচ্ছে যে নিচের কোনটি কাজের মাত্রা, নিচের কোনটি কাজের মাত্রা, আশা করি এটা ব্যাখ্যা দেওয়ার কিছু নাই, এটা তোমার মাথায় আসেই, আমরা সলভ করে দিয়েছি অলরেডি। এটা হচ্ছে ml² T−2, ক্লাসের মধ্যে আমরা এটা আলোচনা করেছিলাম, ml²T−2, ঠিক আছে না, ml²T−2। আচ্ছা, নিচের কোনটি কাজের সঠিক ব্যাখ্যা, বড় বড় অপশনগুলো সব পড়তে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। প্রযুক্ত বল এবং বলের অভিমুখে সরণের উপাংশের গুণফল। আচ্ছা, একটা গেল।
প্রযুক্ত বল এবং বলের বিপরীতে সরণের উপাংশের গুণফল, এটা একটা অপশন। প্রযুক্ত কাজ এবং বলের বিপরীতে সরণের উপাংশের গুণফল, প্রযুক্ত সরণ এবং বলের বিপরীতে সরণের উপাংশের গুণফল। তাহলে যতগুলো জায়গায় বিপরীতে আছে সেগুলো কোনোটাই কিন্তু হবে না। ঠিক আছে, কারণ আমাদের লাগবে হচ্ছে বল এবং বলের অভিমুখে অভিমুখে কতটুকু সরণ হচ্ছে সেটার উপাংশের গুণফলটা লাগবে। বল এবং বলের বিপরীতে সরণ এটাও লাগতেছে না, আবার সরণ এবং বলের বিপরীতে সরণ এটাও লাগতেছে না, সরণ আর সরণের গুণফল দিয়েও লাগতেছে না। এবং কাজ জিনিসটাই তো কাজ, কাজকে বের করার জন্য আমি কাজকেই গুণফল দিচ্ছি, এটা তো আরো হচ্ছে না। তো বেসিক্যালি অপশন কটা এখানে কিন্তু ক নম্বর অপশনে পড়ে আমরা বুঝে ফেলতেছি যে এটাই আনসার হবে, তারপরেও কিন্তু তিনটা কোশ্চেন দেখতে হবে অপশন, বাকি তিনটা অপশনে কিন্তু দেখতে হবে। বারবার বলতেছি, চারটা অপশন দেখার জন্য তোমার এনাফ টাইম মেডিকেল ভর্তি পরীক্ষা পাবা, এত রিগোরাস না ভর্তি পরীক্ষাটা। ঠিক আছে, 1 ঘন্টা 60 মিনিটের মধ্যে 100টা কোয়েশ্চেন, চারটা অপশন পড়ার সময় তোমার কাছে আছে। রাইট আনসার পেয়ে গেলেও বাকি অপশনগুলো পড়বা, অবশ্যই অবশ্যই চারটা অপশন দেখবা। ঠিক আছে, কারণ তোমার কাছে যেটা রাইট আনসার মনে হচ্ছে সেটা নাও হইতে পারে, সবগুলো দেখবা এই জন্য, তারপরে যেটা রাইট আনসার সেটা দেখাবা। কেন্দ্রমুখী বলের দ্বারা যে কাজ হয় সেই কাজটা অবশ্যই শূন্য, আমরা এটাও তোমাদের ক্লাসে আলোচনা করছি। কেন্দ্রমুখী বল দ্বারা কাজ শূন্য হবে। দেখো এগুলো সব টাইপ 1 এর কোয়েশ্চেন, বুঝে বুঝে আনসার করতে হয়, কনসেপ্ট ভিত্তিক। আচ্ছা, নিচের কোন জোড়ার মাত্রা বা ডাইমেনশন একই? অবশ্যই আমার কি কি, কাজ এবং শক্তি। কাজ এবং শক্তি তাদের একক এবং ডাইমেনশন সবই একই। আচ্ছা, এই এই তথ্যটা যদিও এই শক্তির রূপান্তর টপিকে আমরা যদিও আসি নাই, তবু আমি যে স্যাম্পল কোয়েশ্চেন বানায় রাখছিলাম সেখানে আমাদের ম্যাটেরিয়ালস থেকে নেওয়া কোয়েশ্চেনগুলোর মধ্যে এটাও ছিল, সেটাও রাখছি। সেটাও কিন্তু একটা দেখো, পানির টারবাইন ঘোরানোর মধ্যে দিয়ে শক্তির পরিবর্তন। আচ্ছা, টারবাইন যে ঘুরছে তার মানে এখানে কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে বিদ্যুৎ উৎপাদন, তাই না? সো আলটিমেটলি যেই শক্তি থেকেই আমি বিদ্যুৎ পাচ্ছি, আলটিমেট রেজাল্টটা কিন্তু বিদ্যুৎ হইতে হবে। দেখো, তাহলে আলটিমেট রেজাল্ট বিদ্যুৎ কোথায় আছে? এই যে এক জায়গায় খালি বিদ্যুৎ আছে, এক জায়গায় কিন্তু খালি বিদ্যুৎ আছে, তাহলে বাকি অপশনগুলোকে আমি এক্সক্লুড করতে পারি। আর পানির টারবাইনটা মূলত এখানে স্থিতিশক্তি বা বিভব শক্তিকে ব্যবহার করে, যে অনেক উঁচু থেকে পানিটা পড়তেছে, উঁচুতে থাকা অবস্থায় পানির মধ্যে স্থিতিশক্তি বা বিভব শক্তি সঞ্চিত হয়েছে, সেই সঞ্চিত বিভব শক্তিটা নিচের দিকে পড়ছে, নিচের দিকে পড়তে 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 যে এনার্জিটা, সেই এনার্জিটাকে ইউজ করে, সে পুরো বিভব শক্তিটাকে ইউজ করে আমরা টারবাইন ঘুরিয়ে বৈদ্যুতিক শক্তি উৎপাদন করতেছি। সো টারবাইন যে ঘোরাচ্ছি, পানির বিভব শক্তিকে ব্যবহার করে টারবাইন ঘোরাচ্ছি, এটা কিন্তু একটা যান্ত্রিক ব্যাপার। টারবাইন ঘোরানোটা একটা যান্ত্রিক শক্তি প্রয়োগ, এবং সেটা মধ্যে দিয়ে আমি আলটিমেটলি বিদ্যুৎ শক্তি উৎপাদন করছি। সো এই হচ্ছে তোমার শক্তি মানে সিরিয়ালটা, যে রূপান্তরের সিরিয়ালটা, পানির বিভব শক্তি থেকে আমরা টারবাইন ঘোরানোর সময়, টারবাইন ঘোরার সময় টারবাইনের ক্ষেত্রে আমরা যান্ত্রিক শক্তি, টারবাইনের যে যান্ত্রিক শক্তিটা ঘূর্ণনের, সেটাতে রূপান্তরিত হচ্ছে পানি বিভব শক্তিটা টারবাইনের যান্ত্রিক শক্তি। আর সেই টারবাইনের যান্ত্রিক শক্তিকে ব্যবহার করে আমরা উৎপাদন করতেছি বিদ্যুৎ। সো বিদ্যুৎ শক্তি আলটিমেটলি যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তির রূপান্তরই এখানে ঘটতেছে। এটা হচ্ছে রাইট আনসার, অপশন সি। এরপর টাইপ 2 তে আসো। আচ্ছা, এটা একটা মুখস্থ কোয়েশ্চেন। আন্তর্জাতিক একক চালুর পূর্বে ক্ষমতা যে এককটা প্রচলিত ছিল সেটা হচ্ছে অশ্ব ক্ষমতা। ঠিক আছে, হর্স পাওয়ার এককটা প্রচলিত ছিল। নেক্সট, এই যে 3 স্টার কোয়েশ্চেন, নিচের কোনটি অভিকর্ষীয় একক? কাজের কাজের অভিকর্ষীয় একক আনসারটা হবে হচ্ছে কেজি মিটার। টাইপ 3 সিম্পল ম্যাথ। দেখো, এই যে 150 কেজি ভরের এক ব্যক্তি 50 কেজি ভরের একটি বোঝা নিয়ে 4 মিটার দীর্ঘ একটি সিঁড়ি বেয়ে নামলো। একটু একটু আগে আমরা কোয়েশ্চেনটা কিন্তু সলভ করছি। যদি 60 ডিগ্রি, দেয়ালের সাথে 60 ডিগ্রি, মানে প্রথম যেই সিনারিওটা, এই যে আমরা বের করে ফেলি সিনারিওটা। আমরা যদি এখানে সিনারিওটা বের করি, দেখো কোথায় ছিল, এটা না, এই যে এই সিনারিওটার আনসারটা মূলত চাচ্ছে আমাদেরকে। সো 3920 জুলটা হচ্ছে আনসার, যখন ওই যে আনুভূমিকের, সরি, আনুভূমিক না, উলম্ব রেখা বা দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণ করে আছে। তো সো সেই ক্ষেত্রে আমার কাজের পরিমাণটা হবে হচ্ছে 3920, অর্থাৎ অপশন ঘ। ঘ হচ্ছে আমার আনসার। ঠিক আছে, ঘ হচ্ছে আমার আনসার। আচ্ছা, এটা খুবই ইন্টারেস্টিং জিনিস। এল দৈর্ঘ্য এবং কে ধ্রুবক, স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটা স্প্রিংকে আমি কেটে 4টা সমান টুকরা করলাম, সেই ক্ষেত্রে স্প্রিং ধ্রুবকে কি চেঞ্জ হবে? আচ্ছা, এটা অবশ্যই একটা ছবি এঁকে বোঝানোর মতো ব্যাপার, এটা অবশ্যই একটা ছবি এঁকে বোঝানোর মতো ব্যাপার। এই যে আমরা ছবিটা আঁকি, মনে করো এটা একটা স্প্রিং, মনে করো এটা একটা স্প্রিং। এটা কিন্তু এই কোয়েশ্চেনগুলো মানে একাডেমিক লেভেলে এইচএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। তবে মেডিকেল ভর্তি পরীক্ষা যেহেতু কোয়েশ্চেনটার প্যাটার্ন খুবই সিম্পল, যে এল দৈর্ঘ্য বিশিষ্ট এবং কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটা স্প্রিংকে কেটে 4টা টুকরো করছি, প্রত্যেকটা স্প্রিং ধ্রুবক কত। যেহেতু ক্যালকুলেশনটা খুবই সিম্পল, এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা আসতে পারে। ধরো এটা হচ্ছে এল দৈর্ঘ্যের একটা স্প্রিং, 4টা ভাগে
আমরা এই স্প্রিংটাকে ভাগ করলাম। তাহলে প্রত্যেকটা দৈর্ঘ্য আমার L/4 হয়ে যাচ্ছে। প্রত্যেকটা দৈর্ঘ্য আমার L/4 হয়ে যাচ্ছে। আচ্ছা, এই ক্ষেত্রে এই যে প্রথম স্প্রিং এর ক্ষেত্রে বড় যে স্প্রিংটা আমাদের, সেই স্প্রিং এর ক্ষেত্রে স্প্রিং ধ্রুবকের ভ্যালু কিন্তু K = F/x, তাই না? খেয়াল করো, যখন আমার দৈর্ঘ্যগুলোকে আমি 4 ভাগের 1 ভাগ করে দিচ্ছি প্রত্যেকটা 4টা টুকরার, তার প্রসারণ ক্ষমতা আমি যে মনে করো এফ বল প্রয়োগ করে এখানে যে তোমার এক্স পরিমাণ সরণটা হইতো, এটাই তো তোমার স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালুটার নির্দেশ করে যে আম, একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করলে কতটুকু সরণ হচ্ছে, তাই না? সো এফ বল প্রয়োগ করলে এখানে যে এক্স সরণটা হচ্ছে, সেই যেহেতু এখানে দৈর্ঘ্যগুলো আমি কমাই ফেলতেছি, একই সরণ কিন্তু হবে না। ম্যাটেরিয়াল গুলো যেহেতু 4টা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, সরণ গুলো কিন্তু এই যে এফ বল যদি আমি 4টার ক্ষেত্রেই প্রয়োগ করি, 4টা স্প্রিং এর বেলায় প্রয়োগ করি, আমি সরণ কিন্তু প্রত্যেকটার বেলায় 4 ভাগের 1 ভাগ করে পাবো। কেন? দৈর্ঘ্য যেহেতু 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে। দৈর্ঘ্য যেহেতু 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে, নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করার পরেও X/4 এই 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 রেঞ্জে কিন্তু আমি তাদের ডিসপ্লেসমেন্টটা পাচ্ছি। আমার নিজের ছবিটা আমি বামে সরে আনি। তাহলে এফ সমান সমান, সরি এফ না, এফ এর ভ্যালু তো ফিক্সই আছে। তাহলে কে সমান সমান স্প্রিং ধ্রুবক, এই কে প্রাইম সমান সমান কি হচ্ছে, এফ বাই, আগে যেখানে সরণ ছিল এক্স, এখন X/4 হয়ে যাচ্ছে না? মানে এফ ইন্টু X/4 হয়ে যাচ্ছে না? তাহলে কে প্রাইম সমান সমান 4K, কারণ এফ, সরি সরি সরি, একটু ভুল লিখছি এখানে, একটু ভুল লিখছি। এখানে এক্সটা উপরে না, এক্সটা নিচে যাবে। 4F/x হয়ে যাচ্ছে। তাহলে F/x এর ভ্যালু, এই যে F/xটাই তো কে, তাই না? অরিজিনাল স্প্রিংটার স্প্রিং ধ্রুবকের কে। সো 4K হয়ে যাচ্ছে কিন্তু, তার মানে প্রত্যেকটার স্প্রিং ধ্রুবক হবে হচ্ছে ইনিশিয়াল স্প্রিং ধ্রুবকের 4 গুণ করে, যেহেতু আমি 4 ভাগের 1 ভাগ স্মরণ ঘটাইতে পারতেছি। আর স্মরণের ব্যস্তানুপাতিক যেহেতু আমার স্প্রিং ধ্রুবক, সো 4 ভাগের 1 ভাগ হওয়ার কারণে 4 গুণ হয়ে যাচ্ছে ইনিশিয়াল স্প্রিং ধ্রুবকের সাপেক্ষে। সো আমার এই কোয়েশ্চেনটার আনসারটা কি হবে? এই কোয়েশ্চেনটার আনসার অবশ্যই হবে হচ্ছে, এই কোয়েশ্চেনটার আনসার অবশ্যই হবে হচ্ছে, একটু সরি, এই 4K, 4K, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সে কিছু কোয়েশ্চেন তোমাদেরকে আমরা দেখালাম। আর এটা কিন্তু বেসিক্যালি টাইপ 4 এর কোয়েশ্চেন ছিল, যেটা আমাদেরকে একটু চিন্তা করে, দেখো এটা সহজে করে ফেলছি, এবার একটু চিন্তা করা লাগছে না? একটা স্প্রিংকে কেটে সমান 4টা টুকরা করলাম, কিরকম ভ্যালু পাবো, একটু চিন্তা করা লাগছে। সো এটা হচ্ছে আমাদের টাইপ 4 এর ম্যাথ। এরকম বিভিন্ন টাইপে আমাদের ম্যাট্রিক্সের কোয়েশ্চেনগুলো সাজানো থাকবে। আশা করি আমাদের আগামী মাসে 15 তারিখ থেকে তোমাদের কাছে আমরা নিউজগুলো নিয়ে আসতে পারবো। সো সততা মেডিকেল অ্যাডমিশন প্রকল্পের ক্লাসগুলো এখানেই আজকে সমাপ্তি টানছি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে রাত 9টায়। ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই। আসসালামু আলাইকুম।